এই যে শুনছো? তোমাকেই বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও না প্লিজ। এই ছেলে, তোর পরিচয় কি? আমার পরিচয়, আমি একজন সাধারণ মানুষ। তা না হয় বুঝলাম, তা আমার কাছে কি? আপনার কাছে আমার কিছু কথা ছিল। কি কথা? তাড়াতাড়ি বল, সময় নেই আমার হাতে। তা তো আমি জানি। তাহলে ন্যাকামি না করে তাড়াতাড়ি বল। আই লাভ ইউ নুসরাত। বাট আই ডোন্ট লাভ ইউ। আমাকে কেন ভালোবাসা যায় না? তোর মধ্যে এমন কি আছে যে আমি তোকে ভালোবাসবো? তুমি এতটা পাল্টে যাবে আমি কখনো তা ভাবিনি। সময়ের সাথে অনেক কিছু চেঞ্জ হয়, যা সামনে মনে রাখা যায় না। তাই বলে সে পুরনো দিনগুলো কি ভুলে যাব? হ্যাঁ যাব, কারণ আমি ছিলাম তখন একজন সাধারণ মেয়ে, আর এখন আমি সাধারণ মেয়ের থেকে অনেক পাওয়ারফুল মেয়ে হয়ে গেলাম। তুমি এভাবে আমাকে ভুলে যাবে? এত বড় একটা চেয়ার পেয়ে তা আমি ভাবতেও পারিনি। তা এখন যেহেতু বুঝতে পারছিস, তাহলে এখন আর আমার পিছনে না ঘুরে নিজের পথ দেখ। আকাশ কোনো কথা না বলে চুপচাপ চলে আসে। বাহিরে এসে কান্না করতে থাকে। এখন হয়তো অনেকে তেমন কিছু বুঝতে পারছে না, তাহলে সংক্ষেপে বলি আমি। এখানে আকাশ গ্রামের ছেলে, আর নুসরাত ছিল বড়লোক বাবার একমাত্র মেয়ে। আকাশ ও নুসরাতের পরিচয় হয়েছিল 4 বছর আগে, আর আজ 4 বছর পর আকাশ নিজের ভালোবাসার কথা নুসরাতকে বলতে এসেছে। কিন্তু নুসরাত আকাশকে ফিরিয়ে দিয়েছিল, আর কেন ফিরিয়ে দিয়েছিল তার কিছুটা কারণ আপনারা গল্পের নাম পড়ে বুঝতে পেরেছেন। আর যারা বুঝতে পারেননি তাদের জন্য অতীতের কিছু কাহিনী আছে যা আপনাদের জানতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন কেন নুসরাত আকাশের প্রপোজাল গ্রহণ করেনি। তাহলে চলুন 4 বছর আগে কিভাবে ওদের মধ্যে পরিচয় হয়েছিল তা জেনে আসি। ফ্ল্যাশব্যাক। আকাশ, তোর তো রেজাল্ট অনেক ভালো হয়েছে, তাই এবার কোথায় গিয়ে পড়াশোনা করবি? আব্বু, রেজাল্ট তো আমার অনেক ভালো, আমি চাই ঢাকায় গিয়ে পড়তে। এত দূরে গিয়ে পড়ার কি দরকার বল? আব্বু, বড় বিশ্ববিদ্যালয়ে না পড়লে বড় হব কি করে? আর ওখান থেকে ভালো রেজাল্ট করে বের হতে পারলে তোমাদের ওখানে নিয়ে আসবো। তবে বাবা, সাবধানে যাবি, ওখানে কোনো খারাপ ছেলেদের সাথে মিশবি না। যদি টাকার প্রয়োজন হয় আমাদের বলবি। ঠিক আছে আব্বু, ওখানে গিয়ে যদি ভালো টিউশনি পাই তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, তুই তাহলে এবার বের হ, আর যখন ভার্সিটি বন্ধ দেবে তুই কিন্তু চলে আসবি। ঠিক আছে আব্বু। ওই দিন আকাশ ওর ব্যাগপত্র নিয়ে ঢাকায় চলে আসে। ওখানে ভার্সিটিতে গিয়ে কয়েকজন বড় ভাইয়ের সাথে পরিচয় হয়। ওনাদের মাধ্যমে আকাশ ভার্সিটির হোস্টেলের মধ্যে একটা সিট পায়। ওই রুমে ওরা দুজন থাকে। রুমটা অনেক ছোট, সেজন্য দুজনের বেশি থাকা যায় না। রুমের সাথে ওয়াশরুম আর কিচেন রুম আছে। আকাশ ওখানে গিয়ে ওর বাবা মাকে কল দিয়ে জানিয়ে দেয়, আম্মু, আব্বু, আমি ভার্সিটিতে এসে কাগজপত্র জমা দিয়েছি, আর ওখান থেকে হোস্টেলের মধ্যে রুমও পেয়ে গিয়েছি। এখন তাহলে আমি রাখি, পরে আমি তোমাদের সাথে কথা বলবো। পরের দিন সকালে আকাশ হোস্টেল থেকে বের হয়ে ক্লাস করতে যায়। কেননা আকাশের নবীন বরণ আজকে, তাই অনেক শিক্ষার্থী ওখানে উপস্থিত হয়। ওখানে অনেক লেকচারার নিজেদের অনুপ্রেরণার কথা বলে শেষ করে। ওই দিনের ওখানেই প্রায় অনুষ্ঠান শেষ হয়ে যায়। অনুষ্ঠান শেষ করে ছাত্রছাত্রীরা নিজেদের রুমের দিকে যেতে থাকে। আকাশও নিজেই রুমের দিকে যেতে থাকে। তখন রুমে প্রবেশ করার সময় আকাশ মেয়েটার গায়ের উপর পড়ে যায়। মেয়েটা উঠেই একটা চড় দেয়। তোর সাহস কি করে হয় আমার গায়ে এসে বাড়ি দেওয়ার? দেখুন, আমি ইচ্ছে করে পড়িনি, আমি ঢুকছিলাম ভিতরে আর আপনি বের হচ্ছিলেন, তাই তো। তাহলে এখন সঠিক বেঠিকের হিসাব এখন আমি তোর থেকে শিখব? দেখুন, আমি কিন্তু এমন কিছু বলিনি। তাহলে ধাক্কাতে দিলি আবার বড় বড় কথা। দেখুন, আগে কি দেখব? আগে তো আমার উপর থেকে উঠবেন, তারপর না হয় বলবেন আমাকে। নুসরাত এবার ওর দিকে তাকায়। নুসরাত এতক্ষণ আকাশের বুকের উপর ছিল, তাই উপর থেকে উঠে। আমার কাজ আছে বলে বেঁচে গেলি, নয়তো আমি আজকে তোকে কি করতাম তা আমি নিজেও জানি না। দেখুন, আমি কিছু করিনি। ওই চুপ কর। নুসরাত রাগ দেখিয়ে চলে গেল। অন্যদিকে আকাশ গিয়ে ক্লাসে বসে পড়ল। কিছুক্ষণ পর স্যার এসে পড়া বুঝাতে লাগলো। আকাশ যা কিছু নোট করে রেখেছে। অন্যদিকে কিছুক্ষণ পর নুসরাত ক্লাসে এলো তার স্যারের পারমিশন ছাড়া। স্যারও নুসরাতকে কিছু বলেনি। নুসরাত এসে একটা সিটে বসে যায়।
ওই দিনে ক্লাস শেষ হয়। অন্যদিকে আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে আসবে, তখন মাঠে অনেক ছেলেকে দেখতে পায়। তাই আকাশ কোনো কিছু না ভেবে ওখান থেকে যেতে থাকে। তখন ছেলেগুলো, এই, তুই তো সেই ছেলে, তাই না? কোন ছেলের কথা বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। নুসরাত ম্যামের গায়ে তুই পড়েছিলি। আরে আপনারা ভুল করছেন, আমি ওনার গায়ে পড়িনি, উল্টো উনি আমার গায়ে পড়েছে। কিন্তু আপনারা কে আর আমি আপনাদের কেন এইসব কথা বলছি? আমাদের বললেও তুই মার খাবি, আর না বললেও তুই মার খাবি। কিন্তু কেন? তা কি তোকে বলতে হবে? এখন চল আমাদের সাথে। ওরা আকাশের দিকে আসতে গেলে আকাশ অনেক জোরে দৌড় দেয়। এতে করে ওরা আকাশকে ধরতে পারেনি। পরের দিন আকাশ আর ভার্সিটিতে আসেনি। ওই দিনের পর আকাশ ভার্সিটিতে আসে। ওখানে কাউকে না দেখতে পেয়ে আকাশ চলে আসে ক্লাসে। তখন স্যার কিছু প্রশ্ন ধরেছিল শিক্ষার্থীদের, কিন্তু কোনো শিক্ষার্থীরাই তার উত্তর দিতে পারছিল না। তোমাদের কালকে আমি পড়ে আসতে বলছিলাম, কিন্তু তোমরা দেখি কেউই পড়ো না। ভার্সিটিতে আসো কেন তাই তো আমি বুঝি না। তোমাদের এমন অবস্থা হলে আমি তোমাদের আর পড়াতে আসবো না। অন্যদিকে আকাশ প্রশ্নগুলোর উত্তর জানে, তাই স্যারকে বলে, স্যার, যদি আমি প্রশ্নগুলোর উত্তর দিতে পারি তাহলে কি আমাকে ভিতরে বসতে দিবেন? দেবো যদি তুমি উত্তরগুলো লিখে দিতে পারো। আপনার প্রশ্নের উত্তর হলো? এরপর আকাশ স্যারের কথার প্রতিটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করেই দেয়। স্যার ওর উত্তরগুলো শুনে অবাক হয়। তারপর বোর্ডের মধ্যে একটা সমীকরণ বুঝিয়ে দিতে বলে। আকাশ পেন দিয়ে বোর্ডে লিখতে থাকে। আকাশের হাতের লেখা এতটাই সুন্দর যে স্যার সহ বাকি সব শিক্ষার্থীরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছে। আকাশ ওই সবের দিকে খেয়াল নেই। আকাশ লেখা শেষ করলে স্যার আকাশকে বসতে বলে। তখন ক্লাসের সব শিক্ষার্থীও স্যার হাতে তালি দেয়। তাহলে আকাশ, তুমি নিজের সিটে গিয়ে বসে পড়ো। আকাশ সিটে বসতে যাবে, তখন পাশের সিটে দেখে নুসরাত বসে আছে। আকাশ অনেক ভয় ভয়ে নুসরাতের পাশে গিয়ে বসে। এরপর স্যার বাকি পড়া বুঝাতে থাকে। এত সুন্দর লেখা আর এত পড়া কি করে মুখস্থ করিস? আপনাকে কেন বলবো, আমাকে আগে তা বলেন। ওই দিন তো বেঁচে গেলি, যদি ওই দিন বাঁচতে না পারতি তাহলে সবার সামনে আজকে তুই হিরো হতে পারতিস না। দেখুন, সবাই যদি সবটা পারতো তাহলে আজকে আপনি আমার জায়গায় থাকতেন আর আমি আপনার জায়গায়। আকাশের এমন কথায় নুসরাতের অনেক রাগ হয়। তাই নুসরাত রাগ করে রুম থেকে বের হয়ে আসে। আকাশ ক্লাস শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। আজকে আকাশ শূন্য একটা পথ দিয়ে চলে আসে হোস্টেলের মধ্যে। পরের দিন সকালে আকাশ ভার্সিটিতে আসে। তার সাথে আকাশ ও নুসরাতের ঝগড়া তো লেগেই থাকে। আকাশ অনেক মেধাবী হওয়ায় স্যাররা ওকে কিচ্ছু বলতো না। আর নুসরাতের বাবা প্রধানমন্ত্রী হওয়ার কারণে স্যাররা ভয়ে কিছু বলতে চায় না। এভাবে দেখতে দেখতে 1 বছর কেটে যায়। আকাশ ও নুসরাতের পরীক্ষা চলে আসে। ওরা পরীক্ষা দিতে থাকে। এভাবে যতটা সাবজেক্ট পরীক্ষা দিয়েছে আকাশের প্রতিটা বিষয় খুবই ভালো হয়েছে, তাই আকাশ অনেক খুশি। অন্যদিকে নুসরাতের পরীক্ষাগুলো অনেকটা খারাপ হয়েছে। কেননা তার কারণ তো আপনারা বুঝতেই পারছেন। পরীক্ষা শেষ হওয়ার পর ওদের ভার্সিটি কয়েকদিন বন্ধ থাকে। ওই ফাঁকে আকাশ বাড়িতে আসে। আকাশ, তুই এসেছিস? অনেক বছর পর এলি তুই। কি করব আব্বু, পড়াশোনা অনেক চাপ, তার উপর তুমি তো বুঝতেই পারছো বন্ধ একদম পাইনি। 2-3 দিনের জন্য বন্ধ পাই। এই সময়টা আসলে শুধু শুধু লস। এবার কয়দিন থাকবি তুই? এই তো 5 দিন থেকে চলে যাব। এই 5 দিনে অনেক ভালো ভালো জিনিস আমি তোকে খাওয়াবো। ঠিক আছে আম্মু। বাড়িতে আসার পর আকাশের 5 দিন সময় শেষ হয়ে যায়। এরপর আকাশ রওনা দেয় ভার্সিটির উদ্দেশ্যে। ওখানে 3 দিন রেস্ট করার পর আকাশের রেজাল্ট দেওয়া হয়। ওই রেজাল্টে আকাশ প্রথম হয় আর নুসরাত হয় সেকেন্ড। এতে করে নুসরাত অনেকটা রেগে যায়। তাই নুসরাত স্যারের কাছে যায়। স্যার স্যার, কোথায় আপনি? কি হয়েছে? আপনার সাথে আমার কন্ট্যাক্ট হয়েছিল, আমাকে প্রথম স্থান দিবেন, কিন্তু এখানে তো। দেখো নুসরাত, তুমি 7টা বিষয়ের মধ্যে একটা ফেল করেছো, আর বাকি বিষয়গুলোতে তাও 10-এ পাস করছো। তোমার বাবার সম্মানের দিকে তাকিয়ে তোমাকে 2য় স্থান দেওয়া হয়েছে। আর আকাশের রেজাল্ট এতটাই ভালো যে ও সব বিষয়ে 85+ পেয়েছে। এই আকাশকে তো আমি দেখে নেব। দেখো, তোমাকে আমি একটু সাজেস্ট করি, তুমি আকাশের সাথে শত্রুতা না করে বন্ধুত্ব করে নাও। এতে করে তোমারই লাভ। কি করে আমার লাভ?
দেখো তোমাদের দুজনেরই রোল পাশাপাশি, তাই তুমি ওর সাথে বন্ধুত্ব করলে ওর থেকে সব রকম সাহায্যই তুমি পাবে। এতে করে তোমার জন্যই ভালো হবে। স্যারের কথা নুসরাতের ভালোই মনে হয়েছিল, তাই নুসরাত আর কোনো কথা না বলে চলে আসে ওখান থেকে। বাড়িতে এসে নুসরাত ভাবতে থাকে স্যারের কথাগুলো। আসলে স্যার তো আমাকে ভালোই কথা বলেছিল, যদি ওর সাথে বন্ধুত্ব করি তাহলে আমারই তো উপকার হবে। কি ভাবছিস নুসরাত? কার কি ভালো হবে কিছুই তো বুঝলাম না। আব্বু, তেমন কোনো ব্যাপার না, আসলে আমি এমনি বলেছিলাম। তা তুমি কখন এলে? এইমাত্র কাজ শেষ করে এলাম। এখন এটা বল, তোর রেজাল্টের কি খবর? আমার রেজাল্ট দিয়েছে, আমি দ্বিতীয় হয়েছি। তাহলে প্রথম কি হলো? একটা ছেলে আব্বু, গ্রাম থেকে এসেছে, অনেক মেধাবী ছেলেটি। কি বলিস, ওর জন্য তুই ফার্স্ট হতে পারিসনি? না আব্বু, তুই যদি চাস তাহলে ওই ছেলেকে আমি। না আব্বু, লাগবে না এমন কিছু করার। তার চেয়ে এই বিষয়টা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি না হয় দেখে নেব। ঠিক আছে, দেখিস। তবে কোনো সাহায্য লাগলে অবশ্যই আমাকে জানাবি। আমার স্বপ্ন তোকে যে সত্যি করতেই হবে। চিন্তা করো না আব্বু, আমি তোমার স্বপ্ন অবশ্যই পূরণ করব। পরের দিন আকাশ ভার্সিটিতে যায়। নুসরাতও আসে ওখানে। নুসরাত আকাশকে দেখে ডাক দেয়। ওই এদিকে আয়। কি জন্য রেগেছো তা বলো। আজকে থেকে কি আমরা বন্ধু হতে পারি? নুসরাতের কথায় আকাশ অনেক অবাক হয়, কেননা হঠাৎ করে নুসরাতের মুখে এমন কথা আকাশ মেনে নিতে পারেনি। তাই ভাবতে থাকে। ওই কি ভাবছিস? না কিছু না। তাহলে উত্তর কেন দিচ্ছিস না? তেমন কিছু না, যে কথাটা বলার ছিল। আসলে তুমি তো আমাকে দেখতেই পারো না, সে তুমি আমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছো, তাই অবাক হয়েছে। না, আসলে আমি ভেবে দেখেছি দুজনই যখন একসাথেই থাকবো, মানে পাশাপাশি রোল, তাই বন্ধুত্ব করাটা উচিত। শুধু কি এটা, নাকি এর পিছনে আরো অন্য কোনো কারণ আছে? বিশ্বাস করো, কোনো কারণ নেই। তাহলে ভেবে দেখা যায়। তাহলে চলো কোথাও গিয়ে খেয়ে আসি। কেন খাবো? আমার কাছে টাকা নেই। আরে আমার কাছে আছে। তাছাড়া এখন যেহেতু আমরা বন্ধু হয়েছি, তখন আমি না হয় তোমাকে খাওয়াবো। ঠিক আছে চলো। নুসরাত ওর গাড়িতে করে নিয়ে আসে একটা রেস্টুরেন্টে। তবে রাস্তায় ট্রাফিক পুলিশ গাড়ি দাঁড় করিয়েছিল, কিন্তু গাড়ির নাম্বার দেখে আবার ছেড়ে দেয়। রেস্টুরেন্টের ভেতরে ওরা নুসরাত খাবার অর্ডার করতে থাকে। ওয়েটার খাবার নিয়ে আসার পর, দেখুন, ওয়েটার আমার কাছে টাকা নেই, তাই আপনি খাবার শেষ করে আমার কাছ থেকে কিন্তু টাকা চাইবেন না। ওয়েটার, টাকা আমি দিব, চিন্তা করতে হবে না। খাবার দেওয়া শেষ হলে আসতে পারো। ওয়েটার চলে যায়। ওয়েটার যাওয়ার পর আকাশ একটু চিন্তা থেকে বাঁচল। এটা কি হলো? কোনটা? আমি তো কিছু বুঝতে পারলাম না। তোমার কি মনে হয় খাবার শেষ করে আমি এখান থেকে চলে গিয়ে তোমাকে ফাঁসিয়ে দেব? আসলে আমিও ঠিক তাই ভেবেছিলাম। তাহলে তোমার এখনো সন্দেহ কিছুটা আছে, তাই তো? সত্যি বলতে কিছুটা। এখন তাহলে খাওয়া শুরু করো, নয়তো খাবার ঠান্ডা হয়ে যাবে। ওরা দুজনে খাবার খেতে থাকে। খাবার অনেক টেস্টি হওয়ায় আকাশ অনেক তৃপ্তি নিয়ে খাবার খেতে থাকে। খাবার শেষে নুসরাত খাবারের বিল দিয়ে দেয়। এরপর আকাশকে ওর হোস্টেলের সামনে নামিয়ে দিয়ে নুসরাত চলে যায়। এইদিকে আকাশ ওর রুমে এসে পড়াশোনা আবার শুরু করে। এভাবে চলতে থাকে আকাশ ও নুসরাতের দিন। নুসরাত প্রতিদিন আকাশের খোঁজ নিতে থাকে। এতে করে ওদের মধ্যে আগের চেয়ে অনেক ভালো সম্পর্ক তৈরি হয়। এতে করে ভার্সিটির সবাই ওদের সম্পর্কের কথা জানে। আকাশ, একটা কথা বলার ছিল। কি কথা? আমি না কিছু অঙ্ক বুঝতে পারছি না, তুই যদি আমাকে একটু বুঝিয়ে দিতি। আরে এই কথা এভাবে কেন বলছিস? ঠিক আছে, আমি তোকে না হয় এখন বুঝিয়ে দেব। তাই বলে এই মাঠে বুঝাবি? কেন, কোনো সমস্যা হবে কি? না, ঠিক আছে। আচ্ছা, তুই তাহলে বুঝা আমাকে। এরপর আকাশ নুসরাতকে অঙ্ক বুঝাতে থাকে। নুসরাতও ভালো করে অঙ্ক বুঝতে থাকে। এভাবে আবারও পরীক্ষা প্রায় চলে এসেছে। আকাশ ও নুসরাত ভালোভাবে নিজেদের পড়াশোনা করতে থাকে। এভাবে তৃতীয় সেমিস্টারে আকাশ তো ভালো রেজাল্ট করে, তার সাথে নুসরাতও অনেক ভালো রেজাল্ট করে। এভাবে চলতে থাকে ওদের দিনকাল। কিন্তু আকাশ অজান্তেই নুসরাতকে ভালোবেসে ফেলে, কিন্তু ভয়ে বলতে পারছে না। এইদিকে ওরা এখন লাস্ট সেমিস্টার, তাই ভার্সিটি থেকে ওদেরকে ভ্রমণের জন্য নিয়ে যাবে, তা বান্দরবান জেলা ঘুরে দেখার জন্য। ওখানে যাওয়ার জন্য সবার কাছ থেকে টাকা নেওয়া হয়। কিরে, বসে আছিস কেন? এমনি। কিছু না কিছু তো আছে, বল কি হয়েছে? ভার্সিটি থেকে আমাদের ভ্রমণের জন্য বান্দরবান জেলা নিয়ে যাবে। এ তো ভালো কথা, আমি তো টাকা জমা করে দিয়েছি। কেন, তুই কি যাবি না? যেতে তো ইচ্ছে করে, কিন্তু আবার কিন্তু কিসের? আমার কাছে তো টাকা নেই, তাই আমি যেতে পারবো না।
আমি তা জানি, সেজন্য আমি তোর নামটাও বসিয়ে দিয়েছি এবং টাকাও জমা করে দিয়েছি। সত্যি? আকাশ খুশি হয়ে নুসরাতকে জড়িয়ে ধরে। নুসরাত এখন কি করবে বুঝতে পারছে না, কেননা এই প্রথম আকাশ নুসরাতকে জড়িয়ে ধরেছে। এইদিকে নুসরাত কিছু না বলাতে আকাশ ব্যাপারটা বুঝতে পারে আর নুসরাতকে ছেড়ে দেয়। সরি, আসলে আমি একটু বেশি খুশি হয়ে। বুঝতে পারছি আমি। এখন চল আমার সাথে। কোথায় যাব? আরে ঘুরতে যাব, তাই কিছু শপিং করব। আচ্ছা চল তাহলে। নুসরাত আকাশকে নিয়ে শপিং মলে গেল। ওখানে নুসরাত নিজের পছন্দের মতন যা যা প্রয়োজন তা নিতে থাকে। এরপর আকাশকে নিয়ে আসে ছেলেদের সাইডে। ওখানে আকাশকে অনেক কিছু কিনে দিতে থাকে নুসরাত। কিরে, এগুলো কার জন্য? কার জন্য আবার? তোর জন্য। দেখ, সবাই নতুন জিনিস পরে যাবে আর তুই পুরনো এগুলো, তাই তোকেও কিনে দিলাম। সত্যি তুই অনেক ভালো। এইদিকে নুসরাত মনে মনে ভাবে, ভালো হাসালি, আমি শুধুমাত্র তোকে ইউজ করতেছি যাতে করে আমি ভালো রেজাল্ট করতে পারি। এরপর একবার পরীক্ষা শেষ হয়ে গেলে তোকে আর আমার কোনো প্রয়োজন হবে না। কি ভাবছিস এমন করে? ভাবছি তুই কি এগুলো নিবি না নাকি? কোনগুলো? এরপর নুসরাত আকাশের কানের কাছে মুখ নিয়ে কি যেন বলে। তা শুনে ছি ছি, কি বলিস এগুলো? তাও তোর সামনে নিব নাকি? আমার সামনে নিলে কি হবে? তাছাড়া আমার সব কিছুই তো তুই দেখলি। ওই আমি জাস্ট কিনতে দেখেছি, পড়তে নয়। তুই চাইলে একদিন তোকে ভিডিও করে দেখাতে পারি। আমার লাগবে না দেখা, এখন চল, বিকাল হয়ে গিয়েছে। চল তাহলে। আকাশ হোস্টেলে এসে ওর বাবা মাকে এই ভ্রমণের কথা বলে। ওনারা অনেক খুশি হয়। তবে আকাশ নুসরাতের ব্যাপারে বলেছিল ওর বাবা মাকে, তবে ফ্রেন্ড হিসেবে। আকাশ কথা বলে শুয়ে পড়ে। 2 দিন পর আকাশ ও নুসরাত একসাথে ভার্সিটিতে আসে নিজের ব্যাগ নিয়ে। ওখানে ওরা টিকিট কেটে নেয়। ওখান থেকে যাকে যে সিট দেওয়া হবে সে গিয়ে ওই সিটে বসবে। তাই ওরা টিকিট নিয়ে আকাশ ভেতরে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর নুসরাত বাসে উঠে, কিন্তু ওর সিট আকাশের সাথে পড়েনি। তাই নুসরাত আকাশের পাশে একটা মেয়ে ছিল, ওই মেয়েকে নুসরাত ওর টিকিট দিয়ে আকাশের পাশ থেকে উঠিয়ে দেয়। আর ওই সিটে নুসরাত বসে পড়ে। কিরে, এই বেচারাকে উঠালি কেন? তা না হলে কি করব বল? দুজনে একসাথে গেলে গল্প করতে করতে যাব। ঠিক আছে, তাই করিস। ওরা গল্প করতে থাকে। কয়েক ঘন্টার পর ওরা এসে নামে বান্দরবান। বান্দরবান এসে নামা মাত্রই স্যার বলে, তোমরা অনেক জার্নি করে এসছো, তোমরা আগে হোটেলে রেস্ট করো, তারপর আমরা দুপুরের পরে বের হব। স্যারের কথা শুনে সবাই ভেতরে চলে যায়। অন্যদিকে আকাশ চলে যায় ওর রুমে। এখানে ওরা সকাল পর্যন্ত রেস্ট করে। এরপর থেকে ওরা ঘোরাঘুরি করবে, তাই দুপুরের খাবার খেয়ে নেয়। দেখো, তোমাদের যে কারণে এখানে ডেকেছি, তোমাদের কাছে 2টো চয়েস আছে। একটা হলো স্বর্ণ মন্দির দেখা, আর একটা হলো নীলাচল ঘুরে দেখা। এখন এখান থেকে তোমাদের কোনটা পছন্দ? স্যার, আমাদের হাতে যেহেতু সময় কম, মানে এখন 3টা বাজে, আর ওখানে যেতে আরও 30 মিনিট লাগবে, তাই স্বর্ণ মন্দিরে যাওয়াটা ঠিক হবে। আকাশের সাথে অন্য সব শিক্ষার্থীরাও একমত হলো। ওখানে ওদের নিয়ে যাওয়া হলো। ওখানে যাওয়ার সময় ওরা চারদিকে পাহাড় দেখতে থাকে। কিছুক্ষণ পর ওরা ওদের গন্তব্যস্থানে এসে নামে। ওরা টিকিট কেটে ভেতরে ঢুকে যায়। ওখান থেকে উপরে উঠে ওরা মন্দির ঘুরে দেখতে থাকে। ওখানে সব কিছু স্বর্ণের মতো লাগছে। ওয়াও আকাশ, এত সুন্দর এই জায়গাটা। হ্যাঁ, অনেক সুন্দর, তবে আরও সুন্দর হতো যদি এইসব কিছু স্বর্ণের হতো। কি, এগুলো স্বর্ণের না? তাহলে এরকম স্বর্ণের মতো দেখাচ্ছে কেন? এগুলো রং করা। তাহলে শুধু শুধু আসলাম এখানে। আমি তো মনে করেছিলাম এখানে স্বর্ণ আছে অনেক। ওই যে মুকুটটা দেখছো, ওটা স্বর্ণের। ও তাই বলো? ওরা ওখানে প্রায় 1 ঘন্টার মতো ছিল। এরপর সাথে করে ওখানে অনেক রকমের ছবিও তোলে। সন্ধে হতেই ওরা ওখান থেকে চলে আসে। রাতে ওরা রেস্ট নেয়। পরের দিন সকালে আবার ওরা চলে যায় নীলাচল। ওখানে ওরা অনেক কিছু দেখতে পায়, কেননা চারদিকে শুধু পাহাড় আর পাহাড়ি ওদের চোখে পড়ে। আকাশ আর নুসরাত ওখানে অনেক মজা করে। ওরা দুজনেই অনেক ছবি উঠায় ওখানে। ওখান থেকে ওরা বিকেলের মধ্যে ঘোরা শেষ করে। এই পরের দিন ওরা আসে মেঘলায়। মেঘলা অনেক সুন্দর একটা জায়গা। এখানে ঢুকে সবাই তো অবাক, কেননা এই জায়গাটা এতটাই সুন্দর যে ওদের অনেক ভালো লেগেছে। চারদিকে শুধু ফুল আর ফুল দিয়ে ভরা। ওরা সিঁড়ি দিয়ে নিচে নামে। তখনই নুসরাত পা পিছলে পড়ে যাওয়ার আগেই আকাশ ওর হাত ধরে ফেলে। এখনই তো পড়ে যেতিস, আর এখান থেকে পড়লে সোজা গিয়ে দিঘির মধ্যে পড়তি। দিঘির আগেই তো আমি মরে যেতাম। নিচে নামতে নামতেই তো অবস্থা খারাপ আমাদের। এখনো অনেকগুলো সিঁড়ি নামা বাকি আছে। একটা কথা মনে রাখবি, যে জিনিস যত বেশি সুন্দর
ওই জিনিস তত বেশি ভয়ঙ্কর। যেমনটা এই জায়গার মতো। ঠিক বলছিস। এখন চল আমরা ওই দিকটায় যাই। ওরা দুজন সব বাকি শিক্ষার্থীগুলো ঘুরে বেড়াতে থাকে। অন্যদিকে ওখানে সব শিক্ষার্থীদের দুপুরে রান্নার ব্যবস্থা করা হয়। অন্যদিকে ওরা ঘুরতে থাকে। দুপুরে রান্নার শেষে ওরা খেয়ে কিছুক্ষণ নৌকায় করে ঘুরে বেড়ায়। আর এরপর ওরা ওখানটায় অনেক মজা করতে থাকে। বিকেল হলেই ওরা চলে আসে হোটেলে। হোটেলে স্যার ওদের সবাইকে আসতে বলে রাতের খাবার খাওয়ার জন্য। তখন স্যার ওদের বলে, এখন বলো তোমাদের এই জায়গাগুলো কেমন লেগেছে? স্যার, সত্যি অনেক সুন্দর লেগেছে, যা বলার বাহিরে। আমরা আর একটা জায়গায় যাব, ওখান থেকে ফিরে আমরা আবার ঢাকার দিকে রওনা দেব। ঠিক আছে স্যার। পরের দিন ওরা আবার বেরিয়ে পড়ে নীলগিরির উদ্দেশ্যে। ওখান থেকে কয়েকটা গাড়ি নেয়। ওই গাড়িগুলোতে করে ওরা নীলগিরির উদ্দেশ্যে রওনা দেয়। ওখানে যাওয়ার সময় ওরা অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখতে থাকে। তার সাথে অনেক কুয়ার মতো কিছু একটা দেখে নুসরাত বলে, আকাশ, এই সাদা সাদা এগুলো কি? এগুলো মেঘ। কি মাথা খারাপ! এত নিচে মেঘ আসবে কোথা থেকে? চিন্তা করো না, আমরা যত উপরে যাব ততই আরো বেশি করে মেঘ দেখতে পাবো। তাহলে তো অনেক ভালোই হবে। হ্যাঁ, অনেক ভালো হবে। কিছুক্ষণ পর তোমার কাছে মনে হবে যে আমরা মেঘের রাজ্যে চলে এসেছি। সত্যি বলছিস? সত্যি বলছি। ওরা প্রায় অনেক সময়ের পর এসে নীলগিরির উপরে উঠতে পারে। ওখানে ওরা মেঘের সাথে খেলা করে। ওখানে সবচেয়ে বেশি লাগে সবার কাছে। ওরা ওখানে সূর্যোদয় দেখে, তারপর ওখান থেকে রওনা দেয় হোটেলের দিকে। এরপর হোটেলে এসে সবাই ওদের ব্যাগপত্র গুছিয়ে আবার বাসে গিয়ে বসে পড়ে। ওখানে আকাশ ও নুসরাত ওদের জায়গায় বসে পড়ে। রাতের ভেতরে ওরা ঢাকার কাছাকাছি চলে এসেছে। সকাল 8টায় বাস এসে ভার্সিটির সামনে এসে থামে। ওখান থেকে সব শিক্ষার্থী নিজেদের বাড়িতে চলে যায়। আকাশ ওর হোস্টেলে চলে যায়। কয়েক মাস পর ওদের পরীক্ষা, তাই আকাশ অনেক ভালোভাবে পড়াশোনা করতে থাকে। তখনই আকাশ, একটু হেল্প চাই আমার। কি বুঝে দিতে হবে বল? বেশি কিছু না, আমার কিছু পড়া বুঝতে পারছি না। পৃষ্ঠা নাম্বার বল, আমি বুঝিয়ে দিচ্ছি। এভাবে না, আমি তোকে কল দিচ্ছি, তুই ভিডিওতে দেখে দেখে আমাকে বুঝিয়ে দে। ঠিক আছে, তাহলে কল দে আমাকে। নুসরাত কল দেয়। আকাশ ওকে পড়া বুঝিয়ে দিতে থাকে। পড়া বুঝিয়ে দেওয়ার পর নুসরাত যখন ওর দিকে ক্যামেরা ঘোরায়, তখন দেখে নুসরাত একটা গেঞ্জি পরে আছে। ছি ছি ছি, এটা কি পড়েছিস তুই? কই, কি পড়ছি আমি? এমন গেঞ্জি কেউ পড়ে? তোর ওইদিকে না তাকালেই হবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার তুই ঘুমা। আচ্ছা ঠিক আছে। এইদিকে যেতে যেতে 1 মাস শেষ হয়েছে। ওদের পরীক্ষাও চলে আসতে থাকে। পরীক্ষা শুরু হয়। আকাশ ও নুসরাত অনেক ভালোভাবে পরীক্ষা দিত। ওদের দুজনের পরীক্ষাও শেষ হয়েছে, সেজন্য এখন ওদের আর তেমন কোনো কাজ নেই। তাই আকাশ একদিন সময় করে নুসরাতের সাথে দেখা করে। আমি না ভাবছি গ্রামে চলে যাব, ওখানে গিয়ে রেজাল্ট দেওয়া পর্যন্ত থাকবো। ওখানে থেকে কি করবি? আব্বুকে কাজে সাহায্য করব। ঠিক আছে, আর কবে যাবি বাড়িতে তুই? এই তো কালকে রওনা দেব। আচ্ছা, সাবধানে যাবি। নুসরাতের সাথে দেখা করে আকাশ চলে আসে। পরের দিন সবকিছু গুছিয়ে নিয়ে আকাশ বের হয়। বাস স্ট্যান্ড থেকে গাড়িতে উঠে আকাশ চলে আসে ওর বাড়িতে। আকাশকে দেখে ওর বাবা মা দুজনেই অনেক খুশি হয়। কেমন আছো তোমরা? আমরা দুজনেই ভালো আছি। তাই এবার অনেক মাস পর এলি? হ্যাঁ আব্বু, এবার পরীক্ষার পর পরীক্ষা ছিল, তাই আসতে পারিনি। তবে চিন্তা করো না, আমি এবার 1 মাস থাকবো এখানে। সত্যি বলছিস আকাশ? হ্যাঁ সত্যি বলছি। অন্যদিকে নুসরাত আর আকাশের সাথে কোনো রকম যোগাযোগ আর করেনি। আকাশও গ্রামে আসার পর ওর বাবাকে কাজে সাহায্য করতে থাকে। আকাশের আব্বুর গ্রামে অনেক জমি আছে, তার উপর আকাশের আব্বুর ব্যবসাও আছে, তাই আকাশ ব্যবসায় ওনাকে সাহায্য করছে। অন্যদিকে নুসরাত, তোর সাথে আমার কিছু কথা ছিল। কি কথা বাবা? দেখ, আমার অনেক বয়স হয়েছে, তাই আমি চাই আমার পরে তোকে এই দেশের প্রধানমন্ত্রী বানাতে। কিন্তু আব্বু, আমি তো এখনো সেভাবে প্রস্তুত নই। তা আমি জানি, সেজন্য আমি তোর জন্য কিছু বইও নিয়ে এসেছি, যেগুলো পড়লে তুই মোটামুটি কিছু ধারণা পাবি, আর তার সাথে আমার সাথে থেকে মোটামুটি সব বুঝতে পারবি। তাহলে তো ভালো কথা। ঠিক আছে আব্বু, তুমি যখন বলেছো তখন আমি রাজি। নুসরাত রাজি হয়েছে, তাই নুসরাত ওর বাবার সাথে সময় দিতে থাকে। ওর বাবা কি করে সব কিছু ফলো করতে থাকে। অন্যদিকে আকাশ ওর বাবাকে সব কিছু বোঝাতে থাকে। এভাবে কেটে যায় প্রায় 20 দিন। এই 20 দিনে নুসরাত ওর বাবার থেকে অনেক কিছু শিখে নিয়েছে, সেজন্য এখন আর ওর কোনো অসুবিধা হয় না। হঠাৎ করে পরের দিন আকাশের আব্বু অনেক অসুস্থ হয়েছে, তাই আকাশে ঢাকায় আসতে অনেক লেট হয়ে যাবে তা আকাশ বুঝতে পারে।
এদিকে নুসরাতের সাথে অনেক চেষ্টা করার পরও আকাশ যোগাযোগ করতে পারেনি। আকাশ ওর আব্বুকে হসপিটালে নিয়ে আসে, ওখান থেকে মোটামুটি সুস্থ হতে থাকে। অন্যদিকে নুসরাত, আজকে আমি অনেক খুশি। কেন বাবা এত খুশি কেন? আজকে আমার অনেক দিনের একটা ইচ্ছে পূরণ হলো। কোন ইচ্ছের কথা বলছো তুমি বাবা? তোকে আমার চেয়ারে বসাবো তার ইচ্ছা। সত্যি বাবা? সত্য। কাল সুন্দর করে রেডি হয়ে থাকবি। তোর ভালো রেজাল্টের জন্য কোনো সমস্যা হয়নি। তুই একটা কাজ কর, তুই তাহলে এখন প্রস্তুতি নে, আমি কাল তোকে নিয়ে যাব। ঠিক আছে আব্বু। এইদিকে দিন যেতেই থাকে, অন্যদিকে আকাশ ওর বাবাকে সুস্থ করতে ব্যস্ত। এদিকে নুসরাত ওর বাবার সাথে গিয়ে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেল। এখন এই পুরো রাজ্যের দায়িত্ব এখন নুসরাতের হাতে। যদিও নুসরাত এখন সব কিছুর দেখাশোনা করে, কিন্তু রফিকুল মানে নুসরাতের বাবাই নুসরাতের সব কিছু দেখতে থাকে। এভাবে 1 মাস কেটে যায়। আকাশ ওর বাবাকে চিকিৎসা করিয়ে সুস্থ করে তোলে। তাই আব্বু আমার তো রেজাল্ট দিয়েছে, আমি অনেক ভালো রেজাল্ট করেছি। এখন আমাকে ঢাকায় যেতে হবে। ঢাকায় যাওয়ার কি দরকার? আমাকে এত কিছু এইগুলোর দেখাশোনা করলেই তো পারিস। আব্বু তুমি তো জানো আমি ডক্টর হতে চাই, অনেক বড় ডক্টর। আচ্ছা, তুই যে নুসরাত নামে একটা মেয়ের কথা বলতি, ওই মেয়েটার কোনো খবর আছে কি তোর কাছে? না আব্বু, বাড়িতে আসার পর থেকে যোগাযোগ করতে পারিনি আমি ওর সাথে, আর ও আমার সাথে যোগাযোগ করেনি। তবে মেয়েটা আমাকে অনেক সাহায্য করেছে, যখন আমাদের অবস্থা অনেক খারাপ ছিল তখন অনেক সাহায্য করেছিল। আচ্ছা, ঢাকা গিয়ে না হয় ওর সাথে দেখা করে নিস। ঠিক আছে, তুমি যেহেতু এখন সুস্থ তাহলে এবার আমি যাই। আচ্ছা, সাবধানে যাবি ওখানে, আর কি হয় না হয় আমাদের জানাবি। ঠিক আছে আম্মু, অবশ্যই জানাবো। আকাশ ওর ব্যাগ নিয়ে রওনা দেয় ঢাকায়। অন্যদিকে নুসরাত আরামই দিন কাটাচ্ছে। চারদিকে সিকিউরিটি, কোনো ঝামেলা নেই, অনেক আরামেই কাটায়। অন্যদিকে আকাশ ঢাকায় এসে মেডিকেল কলেজের সাথে বাসা নেয়। ওখানে এক ফ্রেন্ডের সাহায্যে বাসা নিতে পেরেছে, কেননা বাসা থেকে কলেজ অনেক কাছাকাছি। মেডিকেল কলেজে ভর্তি হয়ে আকাশ ক্লাস করতে যায়। ওখানে প্রধান অতিথি হয়ে প্রধানমন্ত্রী আসবে, তাই সবাই অনেক আগ্রহ নিয়ে বসে আছে। আকাশও বসে আছে। প্রায় 20 মিনিট পর নুসরাত স্টেজে ওঠে। নুসরাত উঠাতেই আকাশ অনেক অবাক হয়। নুসরাত অনেকক্ষণ কথা বলে চলে যায় একটা দিকে। আকাশ ওই রুম থেকে বের হয়ে নুসরাতের পেছনে যেতে চাইলে সিকিউরিটি আটকায়। কি চাই? নুসরাতের সাথে কথা বলতে চাই। কি তোর এত বড় সাহস ওনার নাম ধরে ডাকিস? সরি, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চাই। এমন করে বললে কি হয়ে যাবে দেখা? তাহলে কি করতে হবে? আগে অ্যাপয়েন্টমেন্ট নাও, তারপর। ওনাকে শুধু একবার বলেন যে আকাশ দেখা করতে চায়। ওকে, একটু অপেক্ষা করেন। সিকিউরিটি ভেতরে চলে যায়। ওখানে গিয়ে নুসরাতের সাথে কথা বলতে থাকে। কোনো সমস্যা হয়েছে কি? ম্যাম, আপনার সাথে একজন মেডিকেল ছাত্র দেখা করতে চায়। আমার সাথে কি কথা থাকতে পারে? জানি না ম্যাম, তবে ছেলেটার নাম আকাশ। আকাশ নাম শুনে নুসরাতের মনে খচখচ করতে থাকে, কেননা আকাশ হঠাৎ করে এতগুলো মাসের পর আমার সাথে দেখা করতে এসেছে। আচ্ছা, ওকে ডেকে নিয়ে আসো। ঠিক আছে ম্যাম, আমি ওই ছেলেকে ভেতরে আসার জন্য বলতেছি। সিকিউরিটি বাহির হয়ে আকাশের সামনে আসে। সিকিউরিটি সামনে এসে দাঁড়াতেই কি ব্যাপার, কি বলেছে? ভেতরে যেতে বলেছে। আকাশ ভেতরে গিয়ে দেখে অনেক লোকই ওই রুমে ছিল, তাই আকাশ ওখানে থাকা একটা চেয়ারে বসে পড়ে। কিছু কথা বলবো, যদি এদের সবাইকে বাইরে যেতে। সিকিউরিটি, সিকিউরিটি, জি ম্যাম, বলেন। ওদের সবাই বাইরে নিয়ে যাও, আমি ওর সাথে কিছু কথা বলবো। ঠিক আছে ম্যাম, আমি সবাইকে বাইরে নিয়ে যাচ্ছি। সবাই বাহিরে চলে যায়। এখন ওই রুমে আকাশ ও নুসরাত বসে আছে। আকাশ নুসরাতের দিকে তাকিয়ে আছে, কেউ কোনো কথা বলছে না। অনেক চেঞ্জ হয়ে গেছো। অনেকটা। তা হঠাৎ আমার সাথে কথা বলতে চাইলে? কিছু কথা বলার ছিল যা আমি এখন বলবো। কি কথা? বলতেছি, নুসরাতের ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ নুসরাতের সাথে দেখা হওয়ার পর কি কি হয়েছিল তা তো আপনারা প্রথম পর্বের শুরুতেই জেনেছেন, তাই আর ওই সব কথা নাই বললাম। আকাশ নুসরাতের কাছ থেকে চলে আসার পরে বলে, তুমি কাজটা ঠিক করলে না, তুমি এইভাবে আমার মন নিয়ে খেলা করলে। নুসরাত আকাশের কথাগুলো শুনে হাসতে থাকে। তোর মতো ছেলেকে ভালোবাসবো আমি? কি আছে তোর? আমার তো কিছু নেই, তবে তুমি আমাকে এতদিন তাহলে। আমি জাস্ট অভিনয় করেছিলাম। কেন করলে এমনটা? কারণ আমার পড়াশোনা খারাপ ছিল, তাই তোর সাথে আমি বন্ধুত্ব করি, এতে করে তোর কাছ থেকে আমি সকল সুবিধা ভোগ করি, যার জন্য আমি তোর সাথে মিশতাম। আর তোমার দেওয়া কথাগুলো? ওই কথাগুলো তোর মন পাওয়ার জন্য আমি এমনটা করেছি।
কারণ আমি জানি তোর সাথে বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, নয়তো তোর থেকে কোনো কিছু আদায় করতে পারবো না আমি। তাই বলে আমার ভালোবাসা নিয়ে খেলা করলে? আমি নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারি। ভার্সিটিতে তোকে ব্যবহার করেছি আমি ভালো রেজাল্ট করার জন্য, আর এখন ভালো রেজাল্ট করেছি, তাই এখন তোকে আর আমার কোনো প্রয়োজন নেই। তাছাড়া হ্যাঁ, এখন আমার ক্ষমতা, আর তোর ক্ষমতা দেখ। ক্ষমতার বড়াই সবসময় থাকে না, একদিন দেখবে এই আমার কাছেই তোমাকে মাথা নত করতে হবে। দেখা যাবে, এখন অনেক সময় চলে যাচ্ছে, আমাকে আরও একটা জায়গায় যেতে হবে। আর একটা কথা, আমার পিছনে ঘুরঘুর করে কোনো লাভ হবে না, বুঝলি? তোর সাথে আগে আমি কেমন ছিলাম আর এখন আমি কেমন আছি তা দেখে বুঝতে পারছিস। তাহলে একটা কথা শুনে রাখো, তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও না কেন, আমি তো তোমাকে আমার করে ছাড়বো। চেষ্টা করে দেখ, এখন আমার সময় শেষ, যাচ্ছি আমি। নুসরাত চলে যায়। অন্যদিকে আকাশ মেডিকেল থেকে বাসায় চলে আসে। ওখানে আসলে আকাশের বন্ধু বলে ওঠে, কিরে, তোর মন খারাপ কেন? আজকে তো মন ভালো থাকার কথা, সেখানে কিনা তুই মন খারাপ করে বসে আছিস। কিছুটা খারাপ, নুসরাত আমার সাথে এমনটা করতে পারলো। নুসরাত বলতে আমাদের প্রধানমন্ত্রীর কথা তুই বলছিস না তো? তার কথাই বলছি। তোরা তো একই ভার্সিটিতে পড়েছিস, তাহলে তোরা তো বন্ধুত্ব থাকার কথা। ঠিক বলেছিস, কিন্তু আমি ওকে ভালোবাসি, আর ও বলছিল যখন ও প্রতিষ্ঠিত হবে তখন যেন আমি ওকে ভালোবাসার কথা বলি। তা তো বুঝলাম, কিন্তু তুই কি ওকে কিছু বলেছিস? বলেছিলাম, কিন্তু ও এখন প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে আমাকে ভুলে গেল, আর ও এই কথা আমাকে জানিয়ে দিল। তাহলে এখন কি করবি? আমি ওকে এত সহজে হারাতে দিব না, ওকে যে করি হোক আমি আমার করে নিব। তাহলে তোর ডক্টর হওয়ার স্বপ্ন কি করে পূরণ হবে? দুটি একসাথে করব, তুই কোনো চিন্তা করিস না। যার জন্য আগে আমি একটু 1 বছর অপেক্ষা করতে হবে, তারপর আমি ওর কাছাকাছি যেতে পারবো। তা কি করে সম্ভব? ওইসব আমি দেখে নেব, এখন আমি শুধু ওকে ডিস্টার্ব করতে থাকি। ও যদি তোকে পুলিশের হাতে তুলে দেয় তাহলে কি হবে তুই বুঝতে পারছিস কি? ও এমনটা করতে পারবে না। কেন পারবে না তা তো বলবি আমাকে। তার কারণটা হচ্ছে, ও যদি আমাকে পুলিশের হাতে দিয়ে দেয় তাহলে তো সবাই সত্যিটা জেনে যাবে, তাই এমনটা করবে না। কিন্তু এমনটা না করে যদি অন্যভাবে করার চেষ্টা করে তখন কি করবি? তার জন্য পরে ব্যবস্থা করব, এখন আমি রেস্ট নিই, তারপর দেখি কি করি। পরের দিন সকালে আকাশ ক্লাস করতে যায়। ক্লাস শেষ করে আকাশ পড়াশোনা না করে চলে আসে নুসরাতের কাছে। নুসরাত তখন ছাদে ছিল। আকাশ দূর থেকে নুসরাতকে ফ্লাইং কিস দিতে থাকে। এতে করে নুসরাত ছাদে সময় কাটাতে পারছে না, এক কথায় বিরক্ত হচ্ছে। তাই নুসরাত হাতে ইশারায় আকাশকে বলে, এখানে কি চাই? তোমাকে চাই। এতে করে নুসরাত অনেক রেগে যায়। নুসরাত রেগে গিয়ে সিকিউরিটিদের কি যেন বলে যে আকাশ দূর থেকে বুঝতে পারে। তাই আকাশ ওখান থেকে তাড়াতাড়ি নেমে চলে যায়। ওখান থেকে এসে আকাশ পড়াশোনা করতে থাকে। রাত 1টা পর্যন্ত পড়ে আকাশ। আকাশ ভালো ছাত্র বলে একটা পড়া 2বার পড়লে আকাশের তা মুখস্থ হয়ে যায়। অন্যদিকে আকাশ এভাবে 1 মাস হয়ে যায়। আকাশ প্রতিনিয়ত নুসরাতকে দেখেই যাচ্ছে। এদিকে হঠাৎ করে পুলিশ আকাশের কাছে আসে। এই, তোর নাম আকাশ? হ্যাঁ, কেন বলুন তো? থানায় চল। আমার অপরাধ কি? ওখানে গেলেই দেখতে পারবি। দেখুন, আপনি বিনা কারণে ওকে নিয়ে যেতে পারেন না। তুই কে রে? তোকে কেন বলবো? আর তুই কি আমাকে আইন শেখাচ্ছিস? দরকার হলে শিখাবো। তোর এত সাহস তুই পুলিশের সাথে? পুলিশের এমন ব্যবহার দেখে রাশেদুর আইডি কার্ড দেখায়। আইডি কার্ড দেখে পুলিশ রাশেদের কলার ছেড়ে দেয়। আমরা বুঝতে পারিনি। সাধারণ মানুষ আইন সম্পর্কে না জানার কারণে আপনারা নিজেদের পাওয়ার দেখান। এখন এটা বলুন, আমার অপরাধ কি? আপনারা অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে তারপর ধরতে আসবেন। দেখুন, আমাদের প্রধানমন্ত্রী আপনাকে নিয়ে যেতে বলেছে। তাহলে তো যেতে হয়। রাশেদ চল, তাহলে আমরা একটু ঘুরে আসি। চল তাহলে। তার আগে আমার প্রফেসরকে একটু জানিয়ে রাখি, যাতে করে ওনারা কোনো সমস্যা করলে উনি ব্যবস্থা নিতে পারে। পুলিশ আকাশ ও রাশেদকে নিয়ে পুলিশ স্টেশনে আসে। ওখানে নুসরাত বসেছিল একটা চেয়ারে। আকাশকে দেখে চোখ লাল করে রেখেছে। এসেছি, এবার বলুন কি কারণে এখানে এনেছেন? আপনার নামে আমাদের দেশের প্রধানমন্ত্রী অভিযোগ করেছে। তা অভিযোগ কিসের? ইপটিজিং এর কেস। এই কথা শুনে আকাশ রাশেদ ওরা দুজনেই হাসতে থাকে। ওদের হাসি দেখে নুসরাত তো আরো বেশি রেগে যায়। অফিসার, আমি এখানে এদের হাসি দেখতে আসিনি, আমি এসেছি এদেরকে জেলের ভিতরে ঢুকাতে। দেখুন, আপনি প্রধানমন্ত্রী বলে যে কাউকে জেলে ঢুকাতে পারেন না। তুই কে রে?
আর তোকে আমার খুব চেনা চেনা লাগছে, কেন বলতো? আমরা সেই ইয়ারে ছিলাম, কিন্তু ডিপার্টমেন্ট আলাদা ছিল। এই জন্য। আচ্ছা, আপনার একটা কথা বলেন, নুসরাত প্রধানমন্ত্রী কি একা একা চলাচল করেন? একা একা চলবে কেন? ওনার সাথে সিকিউরিটি থাকে, পুলিশ থাকে। তাহলে আমি এত কিছুর ভিতরে ওনাকে ইপটিজিং করব কিভাবে, আমাকে তা বলুন আগে। কথাটা ঠিক বলেছেন, সত্যি ম্যাডাম। আপনার আশেপাশে তো দূরের কথা, আপনার 100 ফুটের ভেতরেও তো সাধারণ মানুষ আসা সম্ভব নয় সেখানে, তাহলে ইভটিজিং কি করে করবে? আমি ওকে জেলে ভরতে বলেছি, তাই আমি যা বলবো তাই হবে। ম্যাম, দেশে তো আইন বলে একটা কথা আছে, তাই আপনি ইচ্ছে করলেও তা বদলাতে পারবেন না। তাহলে আমি কেস করব, আপনি এফআইআর লিখুন। শিওর ম্যাম, বলেন। কেস হলে তো সব সত্য হয়ে যাবে। কি সত্য? এই যে একজন সাধারণ ছেলে হয়ে আপনার মতো একজন মানুষকে ইপটিজিং করার দায়ে যদি জেলে থাকি, তাহলে তো আমি অনেক ফেমাস হয়ে যাব। ওই ছেলে সত্যি অনেক ট্যালেন্টেড ম্যাম। আমি জানি ও ট্যালেন্টেড। দেখুন ম্যাম, আমার মনে হয় আপনি কেস করা ঠিক হবে না, কারণ এই ব্যাপারটা যদি জানাজানি হয় তাহলে আপনারই ক্ষতি। নুসরাত আর কোনো কথা না বলে রাগ করে চলে যায়। নুসরাত বের হওয়ার সাথে সাথে সিকিউরিটিও চলে যায়। সবাই যাওয়ার পর পুলিশ আকাশকে বলে, তোমাকে একটা প্রশ্ন করব কি? কি প্রশ্ন? তাড়াতাড়ি করুন। ম্যাডামের সাথে তোমার শত্রুতা কিসের? আমি আর ও ভার্সিটি লেভেলের লাভার ছিলাম, শুধু এতটুকু জেনে রাখুন। কি বলছেন? এখন আমাকে আর দেখতে পারে না। এখন আমি যাই তাহলে। আর হ্যাঁ, ভাড়াটা একটু দিলে ভালো হয়। ভাড়া নেই আমার কাছে। তাহলে আমাদের যেখান থেকে এনেছেন সেখানে দিয়ে আসুন, নয়তো আমি এখন এটা সোশ্যাল মিডিয়া দিয়ে দিব আজকের ঘটনা। ঠিক আছে, আমরা না হয় দিয়ে আসবো। এরপর পুলিশ রাশেদ ও আকাশকে দিয়ে আসে। ওরা দুজনেই রুমে গিয়ে বসে থাকে। তখন আকাশ বলে, দেখলি তো, বলছিলাম না থানায় গিয়ে কাজ হবে না। সত্যি বন্ধু, তোর জবাব নেই। এখন পড়তে হবে, অনেক পড়া বাকি আছে। আকাশ পড়তে থাকে। রাত 1টার পর আকাশ পড়া শেষ করে, আবার ঘুমিয়ে পড়ে। এরপর আর কয়েকদিন আকাশ নুসরাতের কাছে যায়নি। 2 মাস পর আকাশ একটা জন্মদিনের পার্টিতে যায়। ওই পার্টিতে নুসরাতও যায়। নুসরাত আকাশকে দেখে ওর কাছে আসে। ওই, তুই এখানে কেন? আমি থাকলে ক্ষতি কি? ক্ষতি না, কিন্তু আমাকে এটা বল, তোকে কে দাওয়াত করলো? আমাকে যে দাওয়াত করুক না কেন, তোমাকে কেন বলতে যাবো? বেশি পটর পটর করবি না আমাদের সাথে। আই লাভ ইউ। আবারও তুই আবার পিছনে কেন পড়ে আছিস? তাহলে কার পেছনে পড়ে থাকবো? আমি ছাড়া যার পেছনে ইচ্ছে পড়ে থাক, তবুও আমার পিছনে এইভাবে ঘুরঘুর করিস না। তাহলে একটা কথা বলো তো আমাকে। কি কথা? তাড়াতাড়ি বল। আমি তো তোমার সাথে গত 2 মাস যাবত দেখা করিনি, সেখানে কিনা তুমি বলতেছো আমি তোমাকে, তার মানে তুমি কি আমার সাথে? তোর সাথে কি? অনেক মিস করছো আমাকে, তাই না? কি? তোকে মিস করবো আমি? মাথা খারাপ হয়েছে কি আমার? তাহলে তোমার কেন মনে হয় আমি তোমাকে এখনো ডিস্টার্ব করি? আমি তেমন কিচ্ছু বলিনি। তাহলে কি বোঝাতে চেয়েছো বলো আমাকে? কিছু না। দেখ, তুই আমার পিছনে না ঘুরে নিজের লাইফটা সাজা। আমার লাইফে তুমি না থাকলে সাজানো যে হবে না। দেখ, আমার সময় শেষ, আমি যাই। আর নিজের খেয়াল রাখবি। কি বলে তো খেয়ার আমার উপরে? কেয়ার না, সাবধান করে দিলাম তোকে। দেখা যাক। নুসরাত চলে যায়। অন্যদিকে আকাশ কোনো উপায় না পেয়ে হোটেলে চলে আসে। হোটেলে এসে পড়াশোনা করে ঘুমিয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে আকাশের পরীক্ষা চলে আসে। তাই আকাশ আগের থেকেও এখন অনেক ভালো করে পড়াশোনা করতে থাকে। তার সাথে পরীক্ষার সব কাজ করতে থাকে। আব্বু, আমার 20,000 টাকা লাগবে। কবে দিতে হবে বল? জিজ্ঞেস করবে না কেন চেয়েছি? দেখ, আমি তোকে বিশ্বাস করি, তুই কোনো খারাপ কাজে এই টাকা ব্যয় করবি না, তা আমি জানি। সামনে আমার পরীক্ষা, তাই ফিস জমা করতে হবে। তাহলে তোর আম্মুর সাথে কথা বল। কেমন আছিস আকাশ? আম্মু, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। সাবধানে পরীক্ষা দিস। ঠিক আছে আম্মু, তাই দেব। তুমিও নিজের খেয়াল রাখবে। রাখবো আমি নিজের খেয়াল। কল কেটে দিয়ে আকাশ একটু চিন্তা করতে থাকে। মেডিকেল কলেজে গিয়ে আকাশ ফিস জমা করে দেয়। জমা করে আকাশ হল টিকিট নিয়ে চলে আসে। কিন্তু আকাশের পরীক্ষা হবে অন্য আরেকটা ভার্সিটিতে। 2 দিন পর আকাশের পরীক্ষা, তাই ভালো মতো পড়তে থাকে। তার সাথে রাশেদও পড়তে থাকে। তাই ওরা দুজনেই পড়াশোনা শেষ করে। পরীক্ষার দিন সকালবেলা আকাশ ও রাশেদ পরীক্ষা দেওয়ার জন্য রাস্তায় বের হয়। যখন ওরা গাড়ি পাচ্ছিল না, ঠিক তখনই কয়েকটা গাড়ি আসে সামনে। গাড়িগুলো দেখে আকাশ ও রাশেদ কয়েকটা পা পিছিয়ে যায়। গাড়ির ভেতর থেকে নুসরাত বলে, ওই, তোরা দুজন কোথায় যাচ্ছিস? চোখে কি কম দেখেন? মানে? দেখছেন না হাতে ফাইল নিয়ে দাঁড়িয়ে আছি?
এর মানেও কি আপনাকে বুঝিয়ে দিতে হবে? নুসরাত আকাশের কথায় কিছুটা অপমান বোধ করলো। নুসরাতের এমন চুপ করে থাকার ব্যাপারটা দেখে সিকিউরিটি বলে, ওই তোদের সাহস কি করে হয় ম্যামকে এই কথা বলার? তোদের তো এখনোই। শান্ত হও। এখন বল, দাঁড়িয়ে আছিস কেন? কি করবো তোমার জন্য? সরি, আপনার জন্য ট্রাফিক বন্ধ করে রেখেছে, গাড়ি নেই রাস্তায়। অন্যদিকে পরীক্ষা দেরি হচ্ছে। ঠিক আছে, আমার গাড়িতে এসে বস। সত্যি কি বসবো? বসতে বলছি, বস। রাশেদ ও আকাশ গাড়িতে বসে যায়। আকাশ গিয়ে নুসরাতের পাশে বসে। নুসরাত কোনো কথা না বলে চুপচাপ করে বসে আছে। সরি। সরি কেন? আসলে তখন ওইরকমভাবে কথাটা বলা আমার ঠিক হয়নি, তাই। কোনো ব্যাপার না। আমাদের না হয় সাহায্য করলে, কিন্তু অনেক হাজার হাজার ছাত্রছাত্রীদের এই সমস্যাগুলো চলতে হয়। ট্রাফিক না আটকালে আমার উপর যদি হামলা হয়, তখন তো আমারই জীবন চলে যেতে পারে। সেরকম আশা করি কিছুই হবে না। হলে কি হবে তা কি বুঝতে পারছো? তা তো বুঝলাম। আচ্ছা, সামনে আমার হল, আমি সামনে নেমে যাব। বেস্ট অফ লাক। তোমাকেও বেস্ট অফ লাক। সিকিউরিটি দরজা বন্ধ করে দিলে গাড়ি চলে যেতে থাকে। নুসরাত ওর কাজের জায়গায় চলে আসে। অন্যদিকে আকাশ পরীক্ষার হলের ভেতর চলে আসে। এখানে দুটো কলেজ, একটা মেডিকেল ছাত্রছাত্রীদের পরীক্ষা হবে, আরেকটা হলে আইন নিয়ে যারা পড়াশোনা করবে তাদের পরীক্ষা হবে। আকাশ ওর রুম খুঁজে নিয়ে বসে পড়ে। অনেক ভালোভাবে আকাশ পরীক্ষা দিতে থাকে, কেননা আকাশকে যে ওর স্বপ্ন পূরণ করতেই হবে, তাই এত পড়াশোনা করতে হচ্ছে। পরীক্ষা শেষ করে আকাশ দেখে রাশেদ বসে আছে। কিরে, কখন এলি? এই তো 10 মিনিট হলো। কিন্তু তুই এত দেরি করে কেন এলি? দেরি কোথায়, মাত্র পরীক্ষা শেষ হলো, 5 মিনিট হলো। এখন চল, বাসায় যেতে হবে, কাল আবার পরীক্ষা আছে। কি বলছিস, আবারও পরীক্ষা? কেন, তোর কি নেই? আমাদের এক একটা বিষয়ের জন্য কম করে 3 ডিপার্টমেন্ট আছে। আচ্ছা, চিন্তা করিস না, দরকার হলে আমি তোর সাথে আসবো। ওকে বন্ধু, চল এখন। আকাশ ও রাশেদ বাসায় চলে আসে। বাসায় আসার পর ওরা যে যার মতো পড়তে থাকে। অন্যদিকে নুসরাত অফিস শেষে বাড়িতে এসে ভাবতে থাকে, এ আমি কি করলাম আজকে? আমাকে তো আকাশকে সাহায্য করার বদলে আরো খারাপ কিছু করাচ্ছিল, কিন্তু আমি তা কেন করলাম না? কার সাথে কি খারাপ কথা, কিছুই তো বুঝতেছি না। নুসরাতের বাবা এই দিকে যাচ্ছিল, তখন নুসরাতের মুখে এই কথাগুলো শুনে এই দিকে এসে প্রশ্নগুলো করে। আব্বু, আমি আকাশের কথা বলছি। আকাশ বলতে ওই ছেলেটা নয় তো যে তোকে সাহায্য করেছিল? হ্যাঁ আব্বু, ওর কথা বলছি। তা আজকে কি করেছিলি? এরপর নুসরাত ওর বাবাকে আজকে ঘটে যাওয়া সবকিছু বলতে থাকে। নুসরাতের বাবা সবটা শোনার পর, আচ্ছা একটা কথা বলতো, তুই কি আকাশকে পছন্দ করতি? হ্যাঁ বাবা, করতাম, কিন্তু এখন প্রধানমন্ত্রী হয়ে ওর সাথে প্রেম করব কিভাবে তুমি বলো? আচ্ছা, তুই তো এত তাড়াতাড়ি বিয়ে করবি না। তাছাড়া ছেলেটার আর 2 বছর হলে ডাক্তারি পাশ হয়ে যাবে। যদি ছেলেটা অনেক বড় একটা ডাক্তার হয় তখন কি তুই মেনে নিবি? মেনে নিতেও পারি। আচ্ছা, ছেলেটা কি তোকে এখনো ভালোবাসে? হ্যাঁ আব্বু, বাসে। আর আমি ওকে আরো অনেক ভালোভাবে পরীক্ষা করব। পরীক্ষা করবি মানে? বাবা, তুমি শুধু দেখে যাও, বিয়ে তো আমি ওকেই করব, কিন্তু তার জন্য ওকে আমি অনেক কষ্ট দিব। যদি এত কষ্ট সহ্য করার পরও আমাকে ভালোবেসে যায়, তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আর তাছাড়াও কিন্তু আকাশকে প্রতিদিনই ডিস্টার্ব করে, কিন্তু এখন পরীক্ষা সেজন্য আর করে না। ঠিক আছে, যা ভালো মনে হয় কর। আচ্ছা আব্বু। এইদিকে 1 মাস কেটে যায়। আকাশের পরীক্ষাও শেষ হয়ে যায়। আকাশের পরীক্ষা শেষ হতে আকাশ আবারও নুসরাতকে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে। এবার নুসরাত ভালো করে বুঝতে পারে। আকাশ ওর জন্য বেলুন, লাভ কার্ড হতে শুরু করে সব কিছু দিয়ে উইশ করতে থাকে। নুসরাত এগুলো দেখে প্রথমে রাগ দেখায়, কিন্তু একটু পরে লুকিয়ে লুকিয়ে হাসতে থাকে। আকাশ চলে যায়। 15 দিন পর হঠাৎ করে আকাশ নিজেকে একটা রুমে দেখতে পেল, আর ওর সামনে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। আকাশ তো প্রথমে ভেবেছিল এগুলো হয়তো নুসরাতের কাজ, কিন্তু পরে জানতে পারে এটা নুসরাতের নয়, বরং অন্য আরেকজন ব্যক্তির। আমি কোথায়, আর আমাকে এইভাবে ধরে নিয়ে এসেছেন কেন? তার আগে এটা বল, এই ছবিতে থাকা ছেলেটা কি তুই? দেখা তো আমি মনে হচ্ছে, কিন্তু এই ছবি দেখার জন্য কি আমাকে তুলে নিয়ে এসেছেন? ছবির জন্য না, তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই সামান্য একটা মেডিকেল ছাত্র হয়ে একজন প্রধানমন্ত্রীকে এফটিজিং করিস? এটা কিভাবে সম্ভব হতে পারে? তা জেনে আমি কি করব? ওনার যেখানে সমস্যা হয় না সেখানে আপনি এত মাথা কেন কামাচ্ছেন? আমি ভেবেছিলাম ও প্রধানমন্ত্রী বলে ওকে প্রেমের প্রস্তাব তো দূরের কথা, কোনো ছেলে ওর আশেপাশেও আসতে সাহস পাবে না, আর তুই সেখানে। তার আগে এটা বলেন, এতে আপনার সমস্যা কোথায়?
সবচেয়ে বেশি সমস্যা তো আমার, কারণ আমি ওকে ভালোবাসি, বুঝতে পারলে? কি আপনি ওকে ভালোবাসেন আর নুসরাত কি আপনাকে বাসে? পাগল নাকি আমি যে ওকে ভালোবাসার কথা বলবো? আমি তো ওকে সরাসরি বিয়ের প্রস্তাব দিব। তোকে শুধু সাবধান করে দিলাম, এরপর থেকে যদি তোকে ওর পেছনে দিকে তাহলে মেরে ফেলবো, মনে রাখিস কথাটা। ঠিক আছে, আমি আর ওর কাছে যাব না। প্লিজ আমাকে তাহলে ছেড়ে দিন। এই তো, গুড বয়, এখন তাহলে যা এখান থেকে। রানার লোক আকাশকে ওর হোটেলের সামনে এসে নামিয়ে দিয়ে যায়। আকাশ হোটেলে গিয়ে দেখে পুরো হোটেলের ভেতর রুমে অনেক জিনিসপত্র ভাঙচুর করা। রাশিদ কি করে হলো এইসব? তোর কি কিচ্ছু মনে নেই? কই না তো, কি হয়েছিল? কিছু লোক এসে তোকে অজ্ঞান করে এই সব কিছু করেছে। যাক, ভালোই হলো তুই ফিরে আসতে পেরেছিস। তবে ওরা যাই করুক না কেন, ওদের উদ্দেশ্য আমি সফল হতে দিব না। কিসের উদ্দেশ্য? ওরা আমাকে নিয়ে গেছিল কারণ আমি যে নুসরাতকে ডিস্টার্ব করি তার জন্য। এই সব কিছু নুসরাতের চাল নয় তো? না, আমার তেমন মনে হয়নি। তাহলে আগে কি হয়েছে তা তো বলবি। আমাকে যে লোকটা নিয়ে গিয়েছিল ওই লোকটা নাকি নুসরাতকে পছন্দ করে, আমাকে তুলে নিয়ে গিয়েছিল এই জন্য যাতে আমি নুসরাতের কাছে আর না চাই। কি বলিস, এত কিছু হয়ে গেল? তার বলতে এখন তুই কি করবি? ওকে কি ভুলে যাবি? 4 বছরের ভালোবাসা এত তাড়াতাড়ি ভুলে যায় কি করে? কিন্তু ওই লোকটা তো তোকে তাহলে এবার... কিছু হবে না, ওই লোকটা আমার উপর অনেক মাস থেকে নজরদারি করছিল, যার জন্য ও এমনটা করতে পেরেছে। এখন একটা কাজ কর, আমাকে আরও সতর্ক থাকতে হবে ওদের কাছ থেকে। কিন্তু কিভাবে? আচ্ছা, আমরা যদি এই বাসাটা চেঞ্জ করে দিই তাহলে কি কোনো অসুবিধা আছে? তা নেই, কিন্তু বাসা কোথায় পাবি তুই? বাসা আমার দেখা আছে। এখন তুই এইগুলো গুছিয়ে নে, আমরা এখান থেকে বের হব। তাতেও কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। তাহলে এখন উপায়? আমার মনে হয় তোর ওখানে যাওয়ার পর কেউ তোর উপর লক্ষ্য রাখে, আর তুই গেলে তোর উপরও নজর রাখে। কে হতে পারে সে? সে হচ্ছে ওই বাড়ির সিকিউরিটি। বাড়ির সিকিউরিটি? হ্যাঁ বন্ধু, আমার মনে হচ্ছে বাড়ির কোনো সিকিউরিটি এই তথ্য ফাঁস করে দিচ্ছে। এখন তাহলে উপায় কি? তুই কি নুসরাতকে সব কথা বলে দিবি? মাথা খারাপ? ওকে যদি সব কথা বলে দিই আমি, তাহলে ও নিজেই টেনশন করবে। এখন তাহলে কি করবি তুই, আর কি ভাবছিস? আমাদের যা করতে হবে কৌশলে করতে হবে। ওই ছেলেটা আমাকে বলেছিল আমি যেন নুসরাতের পাশে না যাই, তাহলে এমন কোনো পন্থা আঁটতে হবে যা থেকে আমাদের অনেক ভালোই হবে। তাহলে তো ভালোই হবে। এইদিকে আকাশের বাবা মা আকাশকে দেখার জন্য গ্রাম থেকে শহরে আসে। আকাশ ওনাদের নিয়ে বাসায় আসে। এই বাসায় আকাশ ও শুধুমাত্র রাশিদই থাকে। বাবা মা আসার পর আকাশ নিয়ে আসে ওনাদের। তা আকাশ, তুই কি এখানে থাকিস? হ্যাঁ আব্বু, আমি আর আমার একজন বন্ধু আমরা দুজনেই এখানে থাকি। তা তোর সেই বন্ধুটা কোথায়? আব্বু ও তো বাজারে গেছে, আমি ওকে কল দিই, তোমরা ফ্রেশ হয়ে নাও। আকাশের বাবা মা ফ্রেশ হতে চলে গেল। আকাশ সে ফাঁকে রাশিদকে কল দিয়ে মাংস নিয়ে আসতে বলে। রাশিদ আসার সময়ই 1 কেজি মাংস নিয়ে আসে। রাশিদ আসতেই বলে, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন আপনারা? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো অসুবিধা হয়নি। আকাশ আমাদের নিতে বাস স্ট্যান্ডে গিয়েছিল। তাহলে তো ভালো। আন্টি, আপনারা তাহলে গল্প করেন, আমি রান্না করে নেই। তোমরা কেন রান্না করবে? কাজের বুয়া নেই? আসলে উনি ছুটি নিয়েছে, অসুস্থ বলে, তাই 2 দিন ধরে আমরাই রান্না করছি। তোমাদের কিছু করতে হবে না, আমি রান্না করছি তোমাদের জন্য। কি যে বলেন আন্টি, আপনি কেন কষ্ট করতে যাবেন, আমি করে নিব। কোনো কিন্তু না, আমি রান্না করে নিয়ে আসতেছি, তোমরা বসে বসে গল্প করো। আকাশের আব্বু আকাশ রাশিদ গল্প করতে থাকে কিভাবে ওদের পড়াশোনা চলছে এসব ব্যাপার নিয়ে। অন্যদিকে আকাশের আম্মু রান্না করতে ব্যস্ত। রান্না প্রায় শেষের দিকে। রান্না শেষ হওয়ার পর ওনারা 4 জন মিলে খায়। খাবার এতটাই টেস্ট হয়েছে যে রাশিদের চোখ দিয়ে পানি পড়ে গেল। কেননা রাশিদকে এত আদর করে কেউ কখনো খাওয়ায়নি। কেননা রাশিদের বাবা মা মারা যায় রাশিদের যখন 10 বছর বয়স ছিল। ওরা খেয়ে শুয়ে পড়ে। আকাশ গিয়ে রাশিদের রুমে ঘুমায়, আর আকাশের বিছানায় ওর বাবা মা ঘুমায়। এভাবে 3 দিন কেটে যায়। আকাশের বাড়িতে অনেক কাজ, যার জন্য আকাশের বাবা মা যাওয়ার জন্য বলছে, কিন্তু আকাশ আরও কয়েকদিন থাকার জন্য বলছে। এদিকে আকাশ রাশিদ ও আকাশের বাবা মাকে নিয়ে বাস স্ট্যান্ডে যায়। ওখানে যাওয়ার পর হঠাৎ করে কয়েকটা গাড়ি যাওয়ার সময় আকাশকে দেখে। গাড়ি থামিয়ে দেয়। সিকিউরিটি বের হয়ে গাড়ির দরজা খুলে দেয়। ওই গাড়ি থেকে নুসরাত মাথা বের করে ইশারায় আকাশকে ডাকে, ওই এদিকে আয়। কেন আসবো? আসতে বলছি। পাশে বাবা মা।
ইশারা দেখিয়ে নুসরাত আকাশের বাবা মাকে দেখে সিকিউরিটিদের দরজা খুলে দিতে বলে। দরজা খুলে দাও, আমি বের হব। আর ওই যে লোকগুলোকে দেখতেছো, ওই ওই জায়গায় গিয়ে পজিশন নাও। ঠিক আছে ম্যাম। সিকিউরিটিগুলো বের করে গাড়ির দরজা খোলার আগেই পজিশন নিয়ে নেয়। তা দেখে আকাশের বাবা মা কিছুটা ঘাবড়ে যায়। বাবা মা, ভয় পাওয়ার কিছু নেই, আমি আছি তো তোমাদের সাথে। এরই মধ্যে সিকিউরিটিগুলো চারদিক ঘিরে দাঁড়িয়ে আছে, যাতে করে বাহিরের কেউ আকাশকে না দেখতে পারে। নুসরাত ওদের সামনে গিয়ে, ওই তোরা দুজন কোথায় যাচ্ছিস? কোথাও না, বাবা মা গ্রাম থেকে এসেছে কয়েকদিন থেকে, এখন আবার চলে যাচ্ছে, তাই এগিয়ে দিতে এসেছি। বাবা মা বলাতে নুসরাত ওনাদের পা ছুঁয়ে সালাম করে। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমাকে এত পরিচিত কেন মনে হচ্ছে? আসলে আন্টি, আমি এই দেশের প্রধানমন্ত্রী। কি, তুমি তাহলে নুসরাত? আকাশ কতবার তোমার সম্পর্কে বলেছে, আর আজকে তোমাকে চোখে দেখলাম। সত্যি কত কিউট একটা মেয়েও। আমার তো তোমাকে অনেক পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? আমি তো কিছুই বুঝলাম না। ও কিছু না, আপনি যান তাহলে, আমি মা বাবাকে গাড়িতে তুলে দিচ্ছি। ঠিক আছে, আমারও কাজে দেরি হয়ে যাচ্ছে, আমিও তাহলে এবার আসি। নুসরাত চলে যাওয়ার পর আকাশ ওর বাবা মাকে গাড়িতে উঠিয়ে দেয়। কিছুক্ষণ পর গাড়ি চলতে থাকে। অন্যদিকে আকাশ নিজের মতো করে চলে আসে বাসায়। বাসায় এসে শুয়ে থাকে। অন্যদিকে নুসরাত নিজের মতো করে কাজ করতে থাকে। পরের দিন আকাশ যখন মেডিকেল যাচ্ছিল, তখন আকাশের পথ আটকে রানা এসে দাঁড়ায়। ওই দাঁড়া। রানার কথা মতো আকাশ দাঁড়িয়ে যায়। রানা আকাশের সামনে আসে। শুনলাম নুসরাত নাকি তোর বাবা মায়ের সাথে দেখা করেছে। দেখা তো করিনি, আসলে আমি বাবা মায়ের সাথে বাস স্ট্যান্ডে গিয়েছিলাম, তখন ওখানে নুসরাতও আসেন, ব্যাস এতটুকু জানি। তাছাড়া আমি নুসরাতকে বললেই কি ও চলে আসবে নাকি? কথাটা তো ঠিক বলছিস, কিন্তু তোকে দেখিয়ে ও দাঁড়িয়ে গেল কেন? তা আমি কি করে বলবো? আমার সাথে বাবা মা ছিল, তাই বাবা মায়ের সাথে কথা বলে আবার চলে গেছে। তা তুই এখন আর ওর পিছু করছিস না তো? বিশ্বাস করুন, আমি ওনার পিছু করছি না, তাছাড়া আমি তো এখন আর ওকে ফলো করি না। ভ্যারি গুড, আর কখনো করার চেষ্টাও করবি না। রানা চলে যায়। রানা যাওয়ার পর আকাশ মেডিকেলে চলে যায়। অন্যদিকে নুসরাত বাড়িতে এসে অনেক খুশি খুশি লাগছে। তার নিজের রুমে বসে বসে কি যেন ভাবছে। তখনই নুসরাতের বাবা এসে পড়ে। নুসরাত, আজকে হঠাৎ এত খুশি কেন? কারণ আজকে আমার হবু শ্বশুর শাশুড়িদের সাথে দেখা হয়েছিল, আর আমি ওনাদের পা ছুঁয়েও সালাম করেছি। সত্যি আব্বু, আকাশের বাবা মা অনেক ভালো। আকাশ আগে ডক্টর হোক, তারপর আমি ওকে বিয়ে করব। ঠিক আছে, তাই করিস। এখন তাহলে একটা কাজ কর তুই। কি কাজ আব্বু? আমি খবর পেয়েছি কয়েকদিন যাবৎ আকাশকে কিছু লোক ফলো করে। এখন আমি ভাবতে পারছি না ওকে ফলো করে কার কি লাভ হতে পারে। তুমি শিওর তো আব্বু? হ্যাঁ, আমি শিওর। আজকে ওই ছেলেটা যখন মেডিকেলে যাচ্ছিল, তখন আমি দেখলাম একটা ছেলে ওর সাথে অনেক রেগে রেগে কথা বলছিল। আচ্ছা, চিন্তা করো না, ও সব সামলে নেবে। আর কোনো সমস্যা হলে তখন আমি দেখব। ওরা কথা বলতে থাকে। এদিকে আকাশ ওর মতো কাজ করতে থাকে। অন্যদিকে আকাশের সেমিস্টারও শেষ হতে থাকে। আর একটা বছর বাকি আছে। তবে এই এক বছরে নুসরাতের জন্য অনেক ছেলে এসেছে, কিন্তু নুসরাত সব ছেলেকে রিজেক্ট করে দিয়েছে। অন্যদিকে রানা আকাশকে তুলে নিয়েছে, কেননা রানা অনেক বলার পরও আকাশ নুসরাতকে ফলো করে সেজন্য। আমাকে এভাবে তুলে কেন এনেছেন? তোকে বারবার আমি বলেছি, এরপরেও তুই আমার কথা শুনিস নি। আজকে তো তোকে একটা শিক্ষা দিতেই হবে। বলে আকাশকে মেরে রুমে আটকে রাখে। অন্যদিকে সিকিউরিটি এসে নুসরাতকে বলে, ম্যাম, আপনি যার ওপর নজর রাখতে বলেছিলেন ওই ছেলেটাকে কারা যেন তুলে নিয়ে গেছে। কি? কার এত বড় সাহস যে আকাশকে তুলে নিয়ে গেল? ম্যাম, মনে আছে ওই লোকটার কথা? এমপি সাহেবের বাড়িতে আপনাকে একটা ছেলে বিয়ের প্রস্তাব দিয়েছিল, সেই ছেলে। কি? ওর এত বড় সাহস? ওকে তো আমি দেখে নিব। এখন ওকে কোথায় নিয়ে গেছে আগে আমাকে বলো। ম্যাম, ওনাকে তো একটা বাড়িতে নিয়ে আটকে রাখা হয়েছে। তা ওই বাড়িটা কোন দিকে? তার কোনো খোঁজ পেলে? জি ম্যাম, ওরা যখন আকাশের গাড়িতে তুলে নিল তখন আমি ওদের পিছু নেই। এরপর আমি ওদের পিছু নিতে নিতে চলে আসি। তা এখন এটা বলো, কোথায় নিয়ে গেছে? ম্যাম, আমি এই জায়গায় চিনি না, তবে আমার কানের কাছে পানির ঢেউয়ের মতো আওয়াজ আসতেছে। আর ম্যাম, রাত হয়ে গিয়েছে, তাই আমি জায়গাটা চিনতে পারছি না। তাহলে এখন কি করব আমি? এইদিকে সিকিউরিটি কিছু বলার আগে সিকিউরিটি ফোন বন্ধ হয়ে যায়, যার জন্য নুসরাতের টেনশন আরও বেড়ে গেল। তাই আকাশের সামনে থাকা পুলিশকে বলে, আমার এখানে একটা কল এসেছে,
ওই কল কোন জায়গা থেকে এসেছে তা কি জানা যাবে? হ্যাঁ ম্যাম, অবশ্যই জানা যাবে। আপনি নাম্বারটা বলেন, আমি যত তাড়াতাড়ি পারি ওখানে ফোর্স পাঠাচ্ছি। নাম্বারটা উঠাও। 0187। ম্যাম 1 মিনিট, লোকেশন জেনে নিচ্ছি। এরপর পুলিশ অফিসার কন্ট্রোল রুমে কল দিয়ে লোকেশন জেনে নেয় আর ওই লোকেশনে পুলিশ পাঠিয়ে দেয়। পুলিশ পাঠানোর পরে নুসরাত বলে ওঠে, আমিও যাব ওখানে। ম্যাম আপনার কি যাওয়া ঠিক হবে? কোনো কথা নয়, ওখানে যাওয়ার ব্যবস্থা করো আমার। ঠিক আছে ম্যাম। এরপর 3টা গাড়ি নিয়ে নুসরাত বেরিয়ে পড়ে। অন্যদিকে নুসরাত যাওয়ার আগেই পুলিশ গিয়ে ওই জায়গায় যাকে পেয়েছে তাকেই ধরে নিয়ে আসে। পুলিশ ওখানে একটা রুম দেখতে পায়, ওই রুম ভেঙে আকাশকে দেখতে পায়। তাই আকাশকে নিয়ে আসার পথে নুসরাতও চলে আসে। কি হয়েছে? আকাশকে পেলে কি? ম্যাম আমরা ওখানে যাদের পেয়েছি তাদের তো অ্যারেস্ট করেছি, কিন্তু একজন লোকের ভিতরে দেখলাম আহত অবস্থায়, তাই এখন নিয়ে যাচ্ছি হসপিটালের দিকে। কই দেখি তো তাকে। পুলিশ আকাশের কাছে গিয়ে মুখ দেখালে নুসরাত না চাইতেও কেঁদে দেয় এবং খুব তাড়াতাড়ি করে আকাশকে ওর গাড়িতে বসিয়ে নিয়ে আসে মেডিকেল। যে মেডিকেল আকাশ পড়ে ওখানে আনাতে কিছু ডক্টর আকাশকে ভেতরে নিয়ে যায়। ওরা ভেতরে চিকিৎসা করাতে থাকে আর নুসরাত বাহিরে বসে আছে আর টেনশনে আছে। কিছুক্ষণ পর ডক্টর বের হলো। দেখুন ম্যাডাম, আকাশ আমাদের মেডিকেল ছাত্রছাত্রীদের মধ্যে অনেক মেধাবী। এখন ওর অবস্থা অনেকটা খারাপ, কেননা ওকে অনেক মারা হয়েছে। এখন ওকে রক্ত দিতে হবে। তা আপনাদের মেডিকেলে তো রক্ত থাকার কথা। জি ম্যাম, আছে, কিন্তু ওকে তাজা রক্ত দিতে হবে, তাহলে ওর শরীরের জন্য ভালো হবে, কারণ ওইগুলো 1 মাস আগের। আকাশের রক্তের গ্রুপ কি? A+ ম্যাম। আমার রক্তের গ্রুপে A পজিটিভ। আমি রক্ত দিব, আপনি ওকে রক্ত দেওয়ার ব্যবস্থা করুন। আরও একটা কথা, আমি যে ওকে এখানে নিয়ে এসেছি তা যেন আকাশ না জানে। ঠিক আছে ম্যাম, তাই হবে। নুসরাত রক্ত দিয়ে চলে যায়। নুসরাত যাওয়ার পর আকাশকে রক্ত দেওয়া হয়। 5 ঘন্টার পর আকাশের জ্ঞান ফেরে। আকাশ জ্ঞান ফিরে আকাশ তাকিয়ে দেখে হসপিটালের ভেতরে। কিছুক্ষণ পর ডক্টর আসে। স্যার আপনি এখানে, তাহলে আমি কোথায়? তুমি এখন আমাদের হসপিটালে আছো, এখন বেডে থেকে ওঠার প্রয়োজন নেই, শুয়ে থাকো। ঠিক আছে স্যার, কিন্তু স্যার আমাকে এখানে কেন এনেছে? তোমাকে তো পুলিশ নিয়ে এসেছিল। অন্যদিকে আকাশ ভাবতে থাকে, আমার যতটুকু মনে পড়ে কেউ একজন আমাকে তার সাথে জড়িয়ে ধরে রেখেছিল আর বারবার আমাকে চোখ মেলে তাকিয়ে দেখতে বলেছিল। তাহলে কি নুসরাত আমাকে এখানে এনেছিল? কি ভাবছো আকাশ? কিছু না স্যার, এখন কি আমি তাহলে যেতে পারি? যাও, তবে সাবধানে থাকবে। ঠিক আছে স্যার। এইদিকে নুসরাত এসে রেস্ট নেয়। রেস্ট নেওয়া শেষ হতেই সিকিউরিটি ওটাকে ডাকে, সাথে পুলিশকেও। কমিশনার, আপনি কি ওদের মুখ থেকে কথা বের করতে পেরেছেন? ম্যাম ওদের অনেক রকম শাস্তি দিয়েও কোনো কথা বের করতে পারিনি, তবে একটা কথা, ওরা কিন্তু টাকার জন্য কাজ করে ম্যাম। তা কি করে জানতে পারলে? ম্যাম ওদের অনেক মারার পর জানতে পারি ওদের ভাড়া করে আনা হয়েছে, আর ওদের যে ভাড়া করেছিল তার মুখ ওরা দেখেনি। বুঝতে পারছি। আর সিকিউরিটি, তুমি কি করে ওর মুখ দেখলে? ম্যাম, আমি তো ওনাকে ফলো করছিলাম, তখন দেখেছি। এরপর হয়তো উনি নিজের মুখ ঢেকে নিয়েছে। আরেকটা কথা, আমরা যাওয়ার আগে নাকি ওই লোকটার কাছে কল আসে, আর ওই লোকটা কলের কথা বলে ওখান থেকে পালিয়ে যায়। তার মানে ওকে কেউ না কেউ এখান থেকে খবর দিয়ে সাহায্য করেছে। কেউ এমনটা কেন করবে? নয়তো ওই লোকটা পালাতো যদি না ওর কাছে কল আসতো। কথাটা ঠিক বলেছেন, কিন্তু আমি বলতে পারি আমার পুলিশ ডিপার্টমেন্ট থেকে কেউ এমনটা করবে না। আপনার সিকিউরিটির মধ্যে কেউ ওর সাথে মিশে আছে? আমি যদি জানতে পারি কে সে, তাহলে তাকে এত কঠিন শাস্তি দিব যে সে চিরদিন মনে রাখবে। অন্যদিকে আকাশ এখন সুস্থ, তাই আবারও মেডিকেলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখন আকাশ খেয়াল করে ওকে কেউ যেন ফলো করে, তাই আকাশ কৌশলে ওই লোকটাকে গিয়ে ফলো করে এবং তার সাথে পেয়েও যায়। এই দাঁড়ান, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি আপনি আমাকে ফলো করে যাচ্ছেন, এর কারণটা কি? দেখুন, আপনাকে ফলো করার জন্য ম্যাম আমাকে বলেছে। কোন ম্যাম? আমাদের প্রধানমন্ত্রী। কি? নুসরাত ফলো করার জন্য বলেছে? আমাকে কেন ফলো করতে বলেছে? আপনার কোনো অসুবিধা হলে বা বিপদে পড়লে আমি যেন ওনাকে খবর দিতে পারি, সেজন্য। এবার বুঝলাম, তাহলে আমাকে যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল ওই নুসরাতই নিয়ে গিয়েছিল আর রক্ত দিয়েছিল।
আসলে ঠিক তাই। তবে রানাকে সাহায্য করছে ওরই সিকিউরিটি। কি বলছেন আপনি? ঠিক বলছি, এই নিন এই সিকিউরিটির ছবি। এই লুকটাই রানাকে সব তথ্য দিচ্ছে, যার কারণে রানা আমার উপরও নজর রাখতে পেরেছে। চিন্তা করবেন না, আমি ম্যামকে সব বলবো। ধন্যবাদ। আমি তাহলে আবার মেডিকেলে যাই। আকাশ মেডিকেলে চলে যায়। অন্যদিকে সিকিউরিটি চলে আসে বাড়িতে, যেখানে নুসরাত থাকে। ওখানে এসে সব কিছু বলতে থাকে। নুসরাত তো সব কথা শুনে একেবারে রেগে যায়, আর ছবির সাথে মিল করে ওই সিকিউরিটিকে চাকরি থেকে বরখাস্ত তো করেই, তার সাথে 10 বছরের শাস্তিও দেয়। এইদিকে যেতে যেতে আকাশের ফাইনাল পরীক্ষা চলে আসে। আকাশ অনেক সাবধানের সাথে পরীক্ষা দিতে যায়। আবার পরীক্ষা শেষ হলে সিকিউরিটিগুলো আকাশকে ফলো করতে থাকে, কেননা পুলিশ রানাকে এখনও খুঁজে পায়নি। তাই আকাশের যাতে করে কোনো ক্ষতি না হয়, তাই এই অবস্থা করে। এইদিকে নুসরাত জানে না যে আকাশ সব কিছু জানে। এইদিকে আকাশের সবগুলো পরীক্ষা শেষ। পরীক্ষা শেষ হওয়ার পর আকাশের স্যারই ওকে ওই মেডিকেলে ডক্টর হতে পারে। আকাশ, আমি চাই তুমি এই হসপিটালে থাকো। কিন্তু স্যার, রেজাল্ট ছাড়া। চিন্তা করো না আকাশ, তোমার উপর আমার যথেষ্ট ভরসা আছে। তাহলে স্যার আমি কাল থেকে আসবো। এরপর আকাশ মেডিকেলে থাকা অবস্থায় যেভাবে লোকদের চিকিৎসা করত, এখন তার থেকে বেশি চিকিৎসা করতে থাকে। অন্যদিকে নুসরাতের বাবা অসুস্থ হয়ে যায়, তাই নুসরাত ওনাকে নিয়ে ওই হসপিটালে যায়। তখন ওই হসপিটালে রফিকুল সাহেবকে আইসিইউতে নিয়ে রাখা হয়। আকাশ ওনাকে পরীক্ষা করার জন্য আসে, কেননা রফিক সাহেবের বুকের সমস্যা, আর যিনি এই রোগের চিকিৎসক উনি এখন হসপিটালে নেই। তাই ওনার পরিবর্তে আকাশ এখন দেখাশোনা করছে। আকাশ আসতেই নুসরাত দাঁড়িয়ে যায়। ম্যাম, আপনি বসেন, আমি দেখতেছি বিষয়টা। নুসরাত বসে পড়ে। আকাশ রফিকুল সাহেবকে দেখে কয়েকটা টেস্টের জন্য পাঠিয়ে দেয়। টেস্টগুলো করা শেষে আকাশ রিপোর্টগুলো দেখতে থাকে। আকাশের এমন করে রিপোর্ট দেখতে দেখে নুসরাত বলে ওঠে, আব্বুর কোনো অসুবিধা হয়নি তো? আসলে রিপোর্ট তো অন্য কথা বলছে। কি হয়েছে ওনার? ওনার বুকে ছোট একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা অপারেশন করে ঠিক করে দিতে হবে। কি বলছো? এখন এতে কোনো রিস্ক নেই তো? না, তেমন কোনো রিস্ক নেই, তবে অপারেশন আজকেই করাতে হবে, কেননা এই ছিদ্র দিনে দিনে বড় হতে থাকবে। যত বড় হবে ওনাকে বাঁচানোর চান্স ততই কম হতে থাকবে। তাহলে অপারেশনের ব্যবস্থা করো। ঠিক আছে, তাহলে অপারেশনের ব্যবস্থা করতেছি। কিন্তু অপারেশন কে করবে? কেন? আব্বুর অপারেশন কে করবে তা কি আমি জানতে পারি না? জানতে পারো, সমস্যা নেই। তাহলে বলো। অপারেশন করবো আমি। কি তুমি করবে? তুমি তো এখনো ডক্টরই হওনি। ডক্টর হয়নি তো কি হয়েছে, আমাকে কি ভরসা করা যায় না? কিন্তু সাবধানে করবে। আমি তাহলে অপারেশন করতে গেলাম। আকাশ অপারেশন করতে চলে যায়। অপারেশন শেষ করে বাইরে বেরিয়ে আসে। আকাশ বাইরে বের হলে নুসরাত সামনে আসে। আব্বু ঠিক আছে তো? হ্যাঁ, এখন ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলার ছিল। কি কথা? উনি কি নিয়ে এত টেনশন করে? তা তো জানি না, তবে তবে কি? আমার বিয়ে নিয়ে একটু টেনশন করে। তাহলে বিয়ে করে নিলেই তো পারেন। কারোর জন্য অপেক্ষা করছিলাম। কার জন্য? তোমার জন্য। আমার জন্য মানে? পরে বলবো, আগে আব্বু সুস্থ হোক তারপর। ঠিক আছে। 1 সপ্তাহ পর নুসরাতের আব্বু সুস্থ হয়। সুস্থ হওয়ার পর ওনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে আকাশ ওর কাজ করতে থাকে। এইদিকে রানা নুসরাতকে কিডন্যাপ করার জন্য এখনও ফাঁদ পেতে রেখেছে, যা নুসরাত জানে না। এইদিকে নুসরাত আকাশের সাথে দেখা করার জন্য বের হয়। ওই সুযোগে রানা নুসরাতকে কিডন্যাপ করে নিয়ে যায়। অনেকদিন পর আমার মনে আসার পূরণ হলো। মানে কি বলতে চাস? তোকে নিজের করে পাওয়ার জন্য কত বছরই না আমি অপেক্ষা করেছি। আজ যখন তোকে তুলে নিয়ে এসেছি, তখন তোকে আমি বিয়ে করবই। তুই জানিস না আমি কে? যদি জানতি তাহলে এত বড় একটা কাজ করার সাহস তুই পেতি না। তুই এই দেশের প্রধানমন্ত্রী, আর আমি তোকে ভালোবাসি। তোকে আমি বিয়ের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু তুই আমার প্রস্তাব রিজেক্ট করে দিয়েছিস। তাই আজকে তোকে প্রথমে ভোগ করব, তারপর তুই নিচে থেকেই আমাকে বিয়ে করবে। কারণ বিয়ে না করে তোর কাছে যে আর কোনো উপায় থাকবে না। দেখ, আমার এত বড় সর্বনাশ তুই করবি না। তাহলে আমাকে বিয়ে কর, তাহলে বিয়ের পর যা হওয়ার হবে। আমি আকাশকে ভালোবাসি আর ওকে বিয়ে করব। তোমার আর ওই ছেলেটার একই কথা। ওকেও যখন ধরে নিয়েছি, ও একই কথা বলেছে। এখন তুই ওই কথা বলছিস? আমি কাজে নিয়ে আসতেছি, 1 ঘন্টার ভেতরে তৈরি হয়ে নে। না, আমি তা কখনোই করব না। ওই তোর দাঁড়িয়ে না থেকে ওকে বউ শাস্তে যা যা লাগে সব কিছু করিয়ে দে তাড়াতাড়ি। ওকে বস।
সব কিছু রেডি করা। রানা বের হয়ে আসে। অন্যদিকে আকাশকে সিকিউরিটি ব্যাপারটা জানায়। আকাশ সবটা শুনে একটা বাইক নিয়ে বেরিয়ে যায়, কেননা আকাশ ভালো করে জানে কোথায় নিয়ে যেতে পারে নুসরাতকে। আকাশ ওখানে গিয়ে দেখে চারদিকে লোকজন দাঁড়িয়ে আছে, আর রানা নুসরাতকে জোর করে বসিয়ে রেখেছে। আকাশকে দেখে লোকগুলো মারতে আসে। আকাশ কোনো উপায় না পেয়ে মারতে আসে রানাকে। রানাকে মারতে গেলেও লোকজন আসে আকাশকে মারার জন্য। আকাশ ওদেরকে মেরে মেরে শুয়ে দেয় মাটিতে। আকাশকে দেখে নুসরাতের মুখে হাসি ফুটল। সবার মার খাওয়ার শেষে রানা এসে আকাশকে মারতে থাকে। আকাশও রানাকে মারতে থাকে। এক পর্যায়ে আকাশ গুলি করে রানাকে মেরে ফেলে। রানা গুলি খেয়ে মারা যায়। রানা মরে যাওয়ার পর ওখানে সিকিউরিটি আর পুলিশ আসতে থাকে। পুলিশ আসার আগে নুসরাত আকাশের হাত থেকে বন্দুক নিয়ে নিজের হাতে রাখে। পুলিশ ওখানে এসে সবাইকে নিয়ে চলে যায় আর বলে, ম্যাম ওনাকে। আমি মেরেছি, তোমরা ওদেরকে নিয়ে যাও, আমি আসতেছি। ঠিক আছে ম্যাম। পুলিশ লাশগুলো আর যারা আহত হয়েছে তাদেরকে নিয়ে চলে যায়। ওরা যাওয়ার পর নুসরাত আকাশকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আরে কাঁদছো কেন? আমি ঠিক আছি। আমি তো ভয় পেয়ে গিয়েছি। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। কিন্তু তুমি তো প্রধানমন্ত্রী আর আমি গ্রামের ছেলে, আমাদের মিলন হবে কি করে? কোনো গ্রামের ছেলেকে বিয়ে করলে কি হবে? কিছু হবে না। একদিন তুমি তো বলেছিলে গ্রামের ছেলে কি বিয়ে করবে না, আর তুমি আমাকে ভালোবাসোনি। আমার থেকে সুবিধা নেওয়ার জন্য তুমি। প্লিজ ওসব কথা বাদ দাও। আমি চেয়েছি তুমি আগে ডক্টর হও, তারপর আমরা বিয়ে করব। কারণ আমি প্রধানমন্ত্রী হয়ে অনেক চেঞ্জ হয়ে গিয়েছি। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন আমাকে প্রথম প্রথম ডিস্টার্ব করতে, আমার তখন অনেক রাগ হতো। কিন্তু আস্তে আস্তে সেই রাগ ভালোবাসায় পরিণত হয়। আমি সব কিছু জানি, সেজন্য আমার খেয়াল রাখার জন্য তুমি সিকিউরিটিদের বলতে আমার খেয়াল রাখার জন্য। সেই জন্য আমি তোমার ডক্টর হওয়ার অপেক্ষায় ছিলাম, যাতে করে আমি সবাইকে বলতে পারি আমি একজন ডক্টরকে বিয়ে করেছি। আচ্ছা এখন চলো তাহলে, অনেক রাত হয়েছে। এখান থেকে এবার আমাদের বের হতে হবে। হ্যাঁ চলো। আকাশ নুসরাতকে বাইকে করে নুসরাতের বাড়িতে দিয়ে আসে। নুসরাত আকাশকে নিয়ে ওর বাড়িতে ঢুকে যায়। বাড়ির ভেতর গিয়ে নুসরাত ওর বাবার কাছে যায়। দেখো আপু, তোমার জামাইকে নিয়ে এসেছি। আকাশ এসেছে তাহলে? হ্যাঁ বাবা। তোমার বাবাও কি? বাবা সব জানে। আর বাবাই তো আমাকে বলেছে তোমার বিপদ, তাই তো তোমার খেয়াল রাখার জন্য সিকিউরিটি আপুই বলেছে রাখতে। বসে বসো জামাই, আমার পাশে এসে বসো। ঠিক আছে আঙ্কেল। দেখো, তোমার সাথে নুসরাতের বিয়ে দিতে চাই, আমার কোনো আপত্তি নেই। তবে নুসরাত গ্রামে গিয়ে থাকতে পারবে না মনে হচ্ছে। তাছাড়া তুমি তো বুঝতেই পারছো। তাহলে আমার একটা কথা ছিল। কি কথা? আমি তাহলে নুসরাতকে নিয়ে গ্রামে যেতে চাই। ও আমার গ্রামে আমার সাথে যাবে আর ওখানে আমাদের সাথেই থাকবে। এরপর বাবা মায়ের সাথে এক সপ্তাহ থেকে আমি বাবা মাকে নিয়ে এখানে আসব। তারপর আমাদের বিয়ে হবে। কিন্তু তাহলে তোমাদের ব্যবসা? তা আমার চাচা দেখাশোনা করতে পারবে। তাছাড়া এতকাল বাবা আর চাচা মিলেই তো ব্যবসা দেখে এসেছে। তাহলে কবে যেতে চাও ওইখানে? তবে শুধু আমি আর নুসরাতই যাব, আর কেউ যেতে পারবে না। মানে ওর সাথে কোনো সিকিউরিটি যাবে না, আমরা সাধারণভাবেই যাব। নুসরাত, এই ব্যাপারে তোর মন্তব্য কি? দেখুন, গ্রামে ওখানে কেউ বাজে কথা বলতে পারবে না, তাই কোনো সমস্যা হবে না। ঠিক আছে আব্বু, আমি ওখানে গিয়ে 7 দিন থাকবো। ততদিন তুমি এই দিকটা সামলে নিও। ঠিক আছে, আমি তাই করব। পরের দিন আকাশ নুসরাতকে নিয়ে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় শুধুমাত্র একটা পিস্তল নেয়। আকাশ আর নুসরাতের ব্যবহার করা বুলেট প্রুফ গাড়িটা নেয়। আকাশ গাড়ি ড্রাইভ করছে আর নুসরাত আকাশকে ধরে বসে আছে। আকাশ নুসরাতকে নিয়ে বাড়িতে চলে আসে। এদিকে আকাশের বাবা মা অনেক খুশি হয়। ওনারা নুসরাতকে দেখে ঘরে তুলে নেয়। এদিকে নুসরাতের আসার খবর অনেক লোকই জেনে যায়, তাই সবাই নুসরাতের সাথে দেখা করার জন্য আসে। নুসরাত সবার সাথে কথা বলে। চিন্তা করবেন না, এই গ্রামে যে সকল জিনিসের অভাব আছে আমি সকল অভাব পূরণ করে দেব। তাই আপনাদের কোনো টেনশন করতে হবে না। আপনারা শুধুমাত্র নিজেদের চেয়ারম্যানকে বলবেন দরখাস্ত করে দিতে, বাকিটা আমি দেখে নেব। তাই আপনারা এবার আসতে পারেন। আমি শুধুমাত্র এখানে এসেছি কয়েকটা দিন থাকবো, আমি আমার স্বামীর সঙ্গে। এরপর আমি আমার স্বামী, শ্বশুর শাশুড়ি ওনাদেরকে নিয়ে ফিরে যাব। গ্রামের সবাই খুশি হয়ে চলে যায়। এইদিকে রাতে নুসরাতের পছন্দ করা সব কিছু রান্না করতে থাকে। নুসরাত ওইগুলো খেয়ে অনেক মজা পায়। রাতে নুসরাত চলে যায় আকাশের আম্মুর কাছে। বৌমা, তুমি এই রুমে? কেন আম্মু, আমি কি আসতে পারি না?
তোমার যখন ইচ্ছা হবে আসিও, কিন্তু রাত 12টা বাজে। আকাশ তো তোমার জন্য অপেক্ষা করছে। আম্মু, আমাদের তো এখনো বিয়ে হয়নি। আর তাছাড়া আমরা এক সপ্তাহ এখানে থেকে আপনাদের এখান থেকে নিয়ে যাব। তাহলে আমাদের ব্যবসা কে দেখবে? আমি দেখবো, চিন্তা করো না। তাছাড়া চাচা তো আছে, আমি মাসে যতবার সময় পাই এসে দেখে যাব। তাহলে তো ভালোই হয়, কিন্তু আমি চাই তোদের বিয়েটা গ্রামেই দিতে। ঠিক আছে আব্বু, আপনি তাহলে বিয়ের ব্যবস্থা করেন। আমি আব্বুকে কল দিয়ে বলতেছি, তাহলে উনি কালকে চলে আসবে। আর আমাদের বিয়ের পর উনি আবার চলে যাবে। ঠিক আছে, তাই করো। পরের দিন সকালে আকাশ ও নুসরাতের বিয়ের আয়োজন করা হলো। আকাশের আব্বুর দোকান থাকায় ওখান থেকে বিয়েতে খাওয়াতে যা যা লাগবে সবই আয়োজন করে থাকে। দুপুরের আগে নুসরাতের আব্বু চলে আসে। নুসরাতকে লাল বেনারসি শাড়ি পরিয়ে দেওয়া হয়। এরপর ঘরের ভেতর কাজী এসে বিয়ে পরিয়ে দিয়ে যায়। বিয়ের শেষে খাওয়া দাওয়া শেষ করে নুসরাতের আব্বু চলে যায়। রাতের বেলা নুসরাতকে আকাশের রুমে বসানো হলো। আকাশ রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধের আওয়াজ শুনে নুসরাত আকাশের পা ছুঁয়ে সালাম দিতে আসে। দেখলে তো, শেষমেশ এই গ্রামের ছেলেকে বিয়ে করতে হলো। তা তো করলাম, এখন সালাম দিয়ে নি তোমাকে। আচ্ছা দাও। নুসরাত সালাম দিতে গেলে আকাশ নুসরাতকে নিচ থেকে উঠিয়ে, বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমার স্থান আমার পায়ে নয়, বুকে। কি, আমি তোর মা হই? সরি বউ, মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে জীবনের প্রথম বিয়ে তো, তাই বলে এত বড় ভুল? তাহলে এরপর বিয়ের সময় মনে রাখবো। কি বলি, করাচ্ছি তোকে বিয়ে। বলে আকাশকে খাটের উপর ফেলে দেয়। আর নুসরাত তো আকাশের গায়ের উপর শুয়ে পড়ে। দর্শক বা শ্রোতাগণ, এইভাবে শেষ হলো একজন গ্রামের ছেলে প্রধানমন্ত্রীর সাথে প্রেম করার কাহিনী। যারা গল্পটা শোনাচ্ছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর পছন্দ হলে অবশ্যই কিন্তু লাইক করবেন, বেশি বেশি করে কমেন্ট করবেন, এই প্রত্যাশা। তো দেখা হবে অন্য কোনো নতুন গল্পে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।